ছাত্র না হয়েও কারমাইকেল কলেজ ছাত্রলীগের পদ পায় রংপুরের সহিংসতার ঘটনায় গ্রেফতার সৈকত মণ্ডল। সদুত্তর নেই নেতাদের কাছে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল থেকে রোগীর নিখোঁজ। এমডি পরীক্ষার কেস স্টাডির জন্য নিয়ে যাওয়ার পর হদিস নেই। শাহবাগ থানায় জিডি। সহজ হলো সৌদি আরবে প্রবাসীদের কর্মস্থল পরিবর্তনের সুযোগ। নতুন আইনে উঠে গেল চাকরি বদলাতে 1 বছরের বাধ্যবাধকতা। খুশি প্রবাসীরা। এবং সুপার 12-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বিকালে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ইনজুরিতে শেষ সাইফুদ্দিনের বিশ্বকাপ মিশন। দলে জায়গা পেলেন রুবেল। ভোরের সময়ের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। নয়াপল্টনে পূর্ব নির্ধারিত সমাবেশে বিএনপি নেতারা সাম্প্রতিক হামলার জন্য সরকারকেই দায়ী করেন। তারা বলেন সরকার সুপরিকল্পিতভাবেই গণতন্ত্র হত্যা করছে। অবিলম্বে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। সারা দেশে এই তাণ্ডবের প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তুলতে হবে। রাজপথে যে বাধা আসবে সেই বাধা অতিক্রম করতে হবে। আঘাত করলে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে সরকার এদেশে যে একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। আওয়ামী লীগের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। তারা কোনো সমস্যাই সমাধান করতে পারেনি। তারা আজকে সাম্প্রদায়িক দাঙ্গা তারা তৈরি করে। অবিলম্বে পদত্যাগ করুন, করে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন করুন। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হিন্দু সম্প্রদায়ের জন্য বিএনপি মায়াকান্না করলেও তারা ঘটনার বিচার চায় না। এদিকে লন্ডন থেকেই কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার ঘটনার পরিকল্পনা হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগ করছেন বিএনপি ও আওয়ামী লীগ নেতারা। এ অবস্থায় রাজশাহীতে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বললেন, লন্ডন থেকেই কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার ঘটনার পরিকল্পনা হয়েছে। তিনি জানান, দীর্ঘ 1 মাস ধরে বিএনপি হামলার ষড়যন্ত্র করেছে। এই ঘটনার পরিকল্পনা হয়েছে ওই লন্ডনে বসে। দীর্ঘ প্রায় 1 মাস ধরে প্রকাশ্যে বৈঠক করেছে আর গোপনে ষড়যন্ত্র করেছে, এবং সেই ষড়যন্ত্রের অংশ হচ্ছে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে দুর্গাপূজার সময় বিভিন্ন জায়গায় হামলা পরিচালনা করা, আমাদের পবিত্র কোরআন শরীফকে পূজা মণ্ডপে রেখে আসা। এদিকে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে হামলা সরকারের নীল নকশা বলে বিএনপির অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, পূজা মণ্ডপে হামলার পর থেকে বিএনপি মিথ্যাচার করছে। কোনো সরকার কি চায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে? এতে সরকারের কী লাভ? দোষারোপের রাজনীতি যেহেতু বিএনপির আদর্শ, সেহেতু সরকারের বিরুদ্ধে কিছু না কিছু বলতেই হবে। বিএনপি নেতারা হিন্দু সম্প্রদায়ের জন্য মায়া কান্না করলেও প্রকৃতপক্ষে পূজা মণ্ডপে হামলার বিচার তারা চাননি। ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কেউ দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পেছনে দায়ীরা একে একে পুলিশের হাতে ধরা পড়ছে। তাদের দেয়া তথ্যে বেরিয়ে আসছে উস্কানিদাতাদের নাম। নোয়াখালীতে হামলার ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ বিএনপি জামায়াতের 15 নেতাকর্মীর সম্পৃক্ততার কথা জানিয়েছেন আদালতে স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল। এদিকে রংপুরেও সহিংসতার ঘটনায় আরও 3 জনকে গ্রেফতার করা হয়েছে। নোয়াখালীর মন্দিরে হামলার ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সহ বিএনপি জামায়াতের 15 নেতার সম্পৃক্ততার কথা আদালতে জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার ফয়সাল সোমবার রাতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বিএনপি নেতা বুলুর নাম সহ 15 জনের সম্পৃক্ততার বিষয়ে তথ্য দেন। বিএনপির যে ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, তার নাম দিয়ে 164 ধারায় আরও 14 জনের নাম, টোটাল 15 জন বিএনপি নেতাকর্মীর নামে সে 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে যে তাদের সহযোগিতা বা তাদের প্ররোচনা বা বিভিন্ন সময় তাদের সাথে গোপন বৈঠকে সে এই সিদ্ধান্তগুলো হয় এবং এই সিদ্ধান্ত মোতাবেক সে মূলত এই কাজটি করেছে। এ
এদিকে সাম্প্রদায়িক সহিংসতাকে পুঁজি করে নেতাকর্মীদের গ্রেপ্তার ও পুলিশি হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নোয়াখালী জেলা বিএনপি। সরকারের এই পদক্ষেপটা হচ্ছে সম্পূর্ণ প্রতিহিংসামূলক এবং বিএনপিকে গায়েল না শুধু নির্মূল করার একটা ষড়যন্ত্র। রংপুরে মাঝিপল্লীর হিন্দু সম্প্রদায়ের ওপর অগ্নিসংযোগের ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের সবার বাড়ি পীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে। ঘটনার দিন লুণ্ঠিত মাছ ধরার জালসহ বিভিন্ন মালামালও উদ্ধার করেছে পুলিশ। ৩ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের ৩ জনকে আমরা পীরগঞ্জেরই বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছি। কে কি করেছে, কে কি না করেছে সবগুলি মোটামুটি আমাদের নলেজে রয়েছে। পীরগঞ্জের ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৩ দিনের রিমান্ড শেষে ৩৭ জনকে আদালতে ফেরত দিয়ে সোমবার নতুন করে আরও ১৩ জনকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। লাবিব হাসান, সময় সংবাদ। রংপুরের পীরগঞ্জে মাঝিপল্লীর সহিংসতার ঘটনায় র্যাবের হাতে গ্রেফতার ছাত্রলীগ নেতা সৈকত মণ্ডল কারমাইকেল কলেজের ছাত্র ছিল না। তারপরও ছাত্রলীগের দর্শন বিভাগ কমিটির সহ সভাপতির পদ পান। কিভাবে পদ পেল এই প্রশ্নের জবাবে ওই কমিটির সভাপতি দায় চাপালেন সেক্রেটারির ঘাড়ে। আর সেক্রেটারি সময় সংবাদের কাছে ধরাই দেয়নি। যার উস্কানিমূলক ফেসবুক লাইভ দেখে সেদিন হামলাকারীরা সংগঠিত হয়েছিল, তিনিও একটি বামপন্থী ছাত্র সংগঠনের পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি। শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট রতন সরকারের। মাঝিপল্লীর সহিংসতার ঘটনায় গত ২২ অক্টোবর গাজীপুরের টঙ্গী থেকে র্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর সৈকত মণ্ডল সহ ২ জনকে কারমাইকেল কলেজ ছাত্রলীগের কমিটি থেকে অব্যাহতি দেয়া সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়। যদিও ওই বিজ্ঞপ্তিতে কারমাইকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুজ্জামান সিজার ও সাধারণ সম্পাদক জাবেদ আহমেদের স্বাক্ষর রয়েছে ১৮ অক্টোবরের। চমক লাগানো খবর, সৈকত মণ্ডল ওই কলেজের ছাত্রই ছিল না। সে আমাদের কলেজের স্টুডেন্ট ছিল না। রংপুর সরকারি কলেজের স্টুডেন্ট এবং আমাদের কারমাইকেল স্টুডেন্ট না। সাম্প্রদায়িক হামলার মতো ঘটনায় নাম আসায় কারমাইকেল কলেজ কমিটি ভেঙে দিয়েছে মহানগর ছাত্রলীগ। তবে কলেজের ছাত্র না হয়েও কলেজ কমিটির সহসভাপতি কিভাবে হলো, এই প্রশ্নে বিলুপ্ত কমিটির সভাপতি দায় চাপালেন সাধারণ সম্পাদকের ঘাড়ে। সাধারণ সম্পাদকের সঙ্গে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করলেও সময় সংবাদের কাছে ধরাই দেননি। এটা আসলে ভালো বলতে পারবে আমার সাধারণ সম্পাদক। সে যেহেতু দায়িত্ব নিয়ে বলছে যে সে আমার ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমি তো সেখানে আর কোনো কিছু বলতে পারি না। সৈকত মণ্ডল মাঝিপল্লীর সহিংসতায় সরাসরি জড়িত ছিল বলে দাবি জেলা পুলিশ সুপারের। সৈকত মণ্ডল ঘটনার উস্কানিদাতা, ফেসবুকে পোস্ট দিয়েছে, যেটা অপরাধমূলক কর্মকাণ্ড। সে যেই করুক, কাউকে ছাড়া হবে না। একটি মৌলবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে গত ১৭ অক্টোবর রাতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওই গ্রামটিতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে, যার উস্কানিমূলক ফেসবুক লাইভ দেখে সেদিন হামলাকারীরা সংগঠিত হয়েছিল। তিনিও একটি বামপন্থী ছাত্র সংগঠনের পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি বলে জানিয়েছে পুলিশ। তাকেও হন্যে হয়ে খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ৭০ দশকের দুবাই কেমন ছিল? ওল্ড দুবাই নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। টিউমার অপারেশনের পর বেগম জিয়াকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার তার টিউমার অপারেশন করা হয়। পরে বায়োপসি করতে দেন চিকিৎসকরা। সে রিপোর্ট আসার পর তার চিকিৎসায় করণীয় নির্ধারণ করা হবে। এদিকে বিদেশে নিতে তার পরিবার সরকারের অনুমতির অপেক্ষায় আছে বলেও জানান তার চিকিৎসকরা। বেশ কিছু শারীরিক সমস্যা নিয়ে গত ১২ই অক্টোবর দ্বিতীয়বারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। করা হয় বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা। ধরা পড়ে ছোট একটি টিউমার। ১৩ দিন পর সোমবার তা অস্ত্রোপচার করে বায়োপসি করা হয়, যার ফলাফল জানতে সময় লাগবে বলে জানিয়েছেন বেগম জিয়ার চিকিৎসকরা। আর্থাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি ও হার্ট সহ নানা জটিলতায় ভুগতে থাকা বেগম জিয়ার টিউমারের বায়োপসির পর কেমন আছেন তিনি, এ বিষয়ে জানতে চাইলে তার মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, নিবিড় পর্যবেক্ষণ থেকে বেগম জিয়াকে নেওয়া হয়েছে কেবিনে। অনেকটা সুস্থ রয়েছেন বলেও জানান তিনি। আলহামদুলিল্লাহ অনেক লিকুইড খাচ্ছেন এবং সুস্থ আছেন, কালকে এসছে, এখন সুস্থ আছে।
গুরুতর অসুস্থ বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের আবেদনে সরকার সাড়া দিচ্ছে না অভিযোগ করে জাহিদ হোসেন বলেন, বিএনপি ও তার পরিবার এখনও সরকারের অনুমতির অপেক্ষায় আছেন। আগস্ট মাসে ওনারা বলছে পরিবারের পক্ষ থেকে যে আমাদের ওনার পরীক্ষা নিরীক্ষা ভালো চিকিৎসার জন্য দেশের বাইরে ওনারা নিয়ে যেতে, এটা বলছি। এই আশাতেই ওনার পরিবার এখনো আশাবাদী। দুর্নীতির 2 মামলায় কারাদণ্ডের পর বেগম জিয়াকে 2 বছরের অধিক সময় পর সাজা স্থগিত করে সাময়িক মুক্তি দেওয়া হয় গত বছরের 25শে মার্চ। এরপর চলতি বছরের 10ই এপ্রিল করোনায় আক্রান্ত হলে 27 তারিখ প্রথমবারের মতো এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি নেত্রীকে। 53 দিন চিকিৎসা শেষে গত 19শে জুন বাসভবন ফিরোজায় ফিরলেও প্রায় 5 মাস পর আবারও হাসপাতালে ভর্তি হলেন সাবেক প্রধানমন্ত্রী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাইনুদ্দিন নামে গুরুতর অসুস্থ এক রোগী নিখোঁজ হয়েছেন। স্বজনদের দাবি, এক চিকিৎসক পরীক্ষার জন্য নিয়ে যায় তাকে। এরপর থেকেই হদিস নেই ওই রোগীর। এ ঘটনায় শাহবাগ থানায় পরিবার ও ঢাকা মেডিকেল থেকে আলাদা 2টি সাধারণ ডায়েরি করেছে। কিডনি, লিভার সহ নানা জটিলতা নিয়ে গত 23 সেপ্টেম্বর বড় ভাই জামাল উদ্দিনকে সঙ্গে নিয়ে ঢাকা মেডিকেলে আসেন ফেনী সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মাইনুদ্দিন। এরপর থেকেই মেডিকেলের নতুন ভবনের মেডিসিন বিভাগের 601 নম্বর ওয়ার্ডের 29 নম্বর বেডে ভর্তি ছিলেন তিনি। মাইনুদ্দিনের বড় ভাই জামাল উদ্দিন জানান, মঙ্গলবার সকালে 8টার দিকে তার ভাইকে ডাক্তার দেখাতে নিয়ে যাবেন বলে একজন চিকিৎসক 6 তলা থেকে 10 তলায় নিয়ে যান। এ সময় রোগীর সঙ্গে থাকলেও পরে অসুস্থ ভাইয়ের জন্য খাবার আনতে যান তিনি। ফিরে এসে ভাই মাইনুদ্দিনকে আর দেখতে পাননি। হাসপাতালে অনেক খোঁজাখুঁজি করেন। 12:30 তো 12:30 পরে গেছি, আর কয় 1টা বাজে গেছি, 1টার পরে কয় এই কয়দিন কি আমি জানি না, রোগী নিয়ে কি আমি বসে রয়েছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওই চিকিৎসক জানান, হোমাটোলজি ও বন ম্যারো ট্রান্সপ্লান্ট বিভাগের এমডির ফাইনাল পরীক্ষার জন্য 601 নম্বর ওয়ার্ডের মাইনুদ্দিন সহ 4 জনকে 10 তলার পরীক্ষার কক্ষের সামনে নিয়ে যাওয়া হয়। এ সময় ওই রোগীদের এক ওয়ার্ড বয়ের কাছে রেখে গিয়ে অন্য এক রোগী আনতে যান তিনি। পরে এসে মাইনুদ্দিনকে খুঁজে পাননি। এটা একটা একাডেমিক হসপিটাল, আমাদের ভর্তি রুগী মেডিসিন নেয়, মেডিসিনের রুগী ভর্তি নিউরোলজি নেয়, যার যেখানে ফাইন্ডিং আলা থাকে পরীক্ষার হলে এটা প্রয়োজন হয়। আমি দেখার জন্য যে ছেলেটাকে রেখে গিয়েছি, সে ওখান থেকে রুগীকে ওখানে না করে রেখে সে চলে গেছে। এটি একটি অ্যাক্সিডেন্ট ঘটেছে, ওই রুগীটা কোনোভাবে বের হয়ে আসছে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেন রোগীর বড় ভাই। আর রাত 10টায় আলাদা একটি সাধারণ ডায়েরি করে রিয়াজ নামে হাসপাতালের এক ওয়ার্ড বয়। পরিবার কি আসছিল, মামলা করতে আসছিল? না, মামলা করতে আসে না, একটা সাধারণ জিডি করে গেছে। কৃষক বাবা রবিউল হকের 7 সন্তানের মধ্যে চতুর্থ ছিল মাইনুদ্দিন। অসুস্থ হওয়ার আগে তিনি কুমিল্লার একটি পোশাক কারখানায় কাজ করতেন। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, 7 দিনের বদলে মামলা নিষ্পত্তিতে সময় লাগছে 601 দিন। শ্রম আদালতে ঝুলে আছে 26,000 মামলা। অসহনীয় ভোগান্তিতে বিচার প্রার্থীরা। ইভ্যালি অফিসে তালাবদ্ধ 2টি সিন্দুক ও কয়েকটি আলমারি ঘিরে রহস্যের জন্ম দিয়েছে। উচ্চ আদালতের নির্দেশে গঠিত বোর্ড বলছে, এ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। এছাড়া বোর্ডের ধারণা, টাকা পাচারের জন্যই প্রতি মাসে দুবাই যেতেন রাসেল। ইভ্যালিকে পুনরুজ্জীবিত করার প্রত্যয় ব্যক্ত করেন হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটি। এদিকে মঙ্গলবারও ইভ্যালি অফিসের সামনে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহক ও ব্যবসায়ীরা। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দায় দেনা সম্পত্তি অনিয়ম খতিয়ে দেখতে একটি বোর্ড গঠন করে দিয়েছিল দেশের উচ্চ আদালত। মঙ্গলবার এই বোর্ডের সদস্যরা যায় ইভ্যালির ধানমন্ডি অফিসে, করেন রুদ্ধদ্বার বৈঠক। বৈঠক সফল দাবি করে বোর্ডের চেয়ারম্যান জানান, অফিসে তালাবদ্ধ 2টি সিন্দুক ও কয়েকটি আলমারির সন্ধান মিলেছে, যা থেকে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে প্রতি মাসে ইভ্যালির এমডি রাসেলের দুবাই সফরে যাওয়ার। আমরা আজ করতে পারি, ইনফ্যাক্ট সালাউদ্দিন সাহেব নিজে আন্দাজ করেছেন যে সে দুবাই যেত টাকা পাচার করতে। 2টি সিন্দুক এবং বেশ কয়েকটি আলমিরা রয়েছেন, যেগুলো এখনও তালাবদ্ধ রয়েছে। আমরা তো আশা করছি যে এই সিন্দুকগুলোতে অনেক মূল্যবান জিনিসপত্র পাওয়া যাবে। বোর্ড জানায়, ইভ্যালির সম্পত্তি, দেনা এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করা হবে। চেষ্টা করা হবে প্রতিষ্ঠানটিকে চালু রাখার, না পারলে করা হবে বিলুপ্ত। এটা কন্টিনিউ করা উচিত, কারণ এখানে জনগণের হাজার হাজার কোটি টাকার বিষয় রয়েছে।
হাজার হাজার মানুষ প্রতারিত হয়েছেন, তাদের সেই প্রতারণার পয়সাটা ফেরত দেওয়া সেটি আমাদের একটি আইনি দায়িত্ব। এদিকে বোর্ড যখন মিটিং করছিল তখন কার্যালয়ের বাইরে মানববন্ধন করছিলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও গ্রাহকরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মাদক মামলায় তৃতীয়বারের মতো জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি ও তার 2 সহযোগী। তবে বিচারক ছুটিতে থাকায় পেছানো হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার শুনানি। পরবর্তী দিন ধার্য করা হয়েছে 15 নভেম্বর। মাদক মামলায় হাজিরা দিতে মঙ্গলবার সকাল 9:30টায় ঢাকা মহানগর আদালতে হাজির হন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণি। সঙ্গে ছিলেন সহযোগী অপর 2 আসামি। এদিন বিচারক ছুটিতে থাকায় পরীর বিরুদ্ধে সিআইডির দেয়া অভিযোগপত্রের শুনানি হয়নি। তবে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চাইলে ভারপ্রাপ্ত বিচারক তা মঞ্জুর করেন। মামলার পরবর্তী তারিখ দেওয়া হয়েছে 15 নভেম্বর। যেহেতু এরা এখানে আগে জামিনে ছিল, তারা আবার যদি কোর্ট বদল হলে পরে আবার জামিন চাইতে হয়, তারা এখানে জামিন চেয়েছিল। আদালত দেখে আদালত 3 জনকেই জামিন দিয়ে দিয়েছে। যদিও পরিমণির আইনজীবীরা শুনানির তারিখ 1 মাস পেছানোর আবেদন করেছিলেন। তার আইনজীবী জানান শুটিং নিয়ে ব্যস্ততা যাচ্ছে তার। যেহেতু পরিমণি দীর্ঘদিন জেল হাজতে ছিলেন, এরপর তার শুটিংগুলো শুরু হয়েছে বিভিন্ন ছবির, এর জন্য তাকে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় যেতে হচ্ছে, যার কারণে আমরা কোর্টকে আবেদন করেছিলাম যে 1 মাসের বেশি টাইম দেওয়ার জন্য। পরবর্তীতে কোর্ট 15 তারিখ পর্যন্ত একটা সময় দিয়েছে। গত 4 আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরিমণিকে গ্রেফতার করে র্যাব। বাসা থেকে মাদক উদ্ধারের দাবি করে সংস্থাটি। এই মামলায় 27 দিন জেলে ছিলেন আলোচিত এই নায়িকা। গত 4 অক্টোবর মাদকের সংশ্লিষ্টতা মেলায় পরিসহ 3 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় সিআইডি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বনানীর রেইনট্রি হোটেলে 2 তরুণীকে ধর্ষণ মামলার রায়ের দিন ধার্য রয়েছে আজ। এ রায়ের মধ্য দিয়ে জানা যাবে আপন জুয়েলার্সের মালিকের ছেলে দোষী কিনা। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক কামরুন নাহার এ রায় ঘোষণা করবেন। সাফাত ছাড়াও এই মামলায় আরও 4 আসামি কারাগারে আছেন। এর মধ্যে নাইম ও সাকিব সাফাতের বন্ধু, রহমত সাফাতের দেহরক্ষী, বিল্লাল তার ড্রাইভার। আসামিদের মধ্যে আপন জুয়েলার্সের মালিক দিলদারের ছেলে সাফাত ও তার বন্ধু নাইমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। বাকি 3 জনকে অভিযুক্ত করা হয় ধর্ষণের সহযোগিতার জন্য। 2017 সালের 28 মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে আটকে রেখে বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার মাসখানেক পর আসামিদের বিরুদ্ধে মামলা করেন এক ভুক্তভোগী। একই বছর আসামিদের বিচার শুরু হয়। এর আগে 12 অক্টোবর রায়ের দিন ধার্য ছিল। বিচারক ছুটিতে থাকায় নতুন তারিখ দেওয়া হয়। 60 দিনের বদলে মামলা নিষ্পত্তিতে সময় লাগছে গড়ে 601 দিন। নির্ধারিত সময়ের চেয়ে 10 গুণ বেশি সময় লাগে শ্রম আদালতে শ্রমজীবী মানুষের বিচার পেতে। আর রায়ের পর ক্ষতিপূরণ পেতে সময় লাগছে আরও 475 দিন, অর্থাৎ 1 বছরেরও বেশি সময়। আর বর্তমানে দেশে 10টি শ্রম আদালতে ঝুলে আছে 26,000 মামলা। নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হওয়ায় অসহনীয় ভোগান্তিতে বিচারপ্রার্থী মানুষ। মার্জিয়া মুমুর রিপোর্ট। আমার প্রচুর কষ্ট হয়, আমি হাঁটতে পারি না, কথা তো বুঝতে যেটি, এখন বাধ্য হয়েছি আসতে হবে, না সে কী করব। বকেয়া বেতন আর পেনশনের টাকার জন্য ষাটোর্ধ্ব মুজিবুর রহমান গত 3 বছর ধরে ঢাকার 2 নং শ্রম আদালতে হাজির হচ্ছেন। 36 বছর ধরে শমসের জুট মিলে সেবা দেওয়ার পর অবসরের সময় তাকে জানানো হয় কিছু টাকা ছাড়া তার কোনো পাওনাই নেই। ন্যায্য পাওনার দাবিতে আদালতের দ্বারস্থ হন মুজিবুর রহমান। তবে 3 বছরে অগণিতবার শুনানি পেছানো আর আসামি পক্ষের আদালতে হাজির না হওয়ায় সে আশায় গুড়ে বালি। অসুস্থ শরীরে আর কতদিন তিনি আদালতে আসতে পারবেন তা নিয়েও আছে শঙ্কা। ওনার কেউ আসে নাই, কেউ যোগাযোগ করে নাই। বিভিন্ন তরফ থেকে খবর যে আপনি মামলা উঠাই আসেন,
তাইলে টাকা দিব। মজিবুর রহমানের মতোই অন্যায়ের প্রতিকার চাইতে আসা হাজারো শ্রমজীবীর দিন কাটছে অনিশ্চয়তায়। অসুস্থ হওয়ার পরে 5 দিন ছুটি দিয়েছে, ছুটি দেওয়া থেকে তারপরে আমার আম্মারে চাকরি থেকে বের করে দিছে। সঠিক ন্যায্য দেনা পাওনাটা আমি চাই। 3 বছর 4 বছর 5 বছর এমনও মামলা আছে যে আপনার হচ্ছে যে 7 বছরেও হচ্ছে না। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের তথ্য বলছে 10টি শ্রম আদালত ও একমাত্র আপিল ট্রাইব্যুনালে বর্তমানে 25,770টি মামলা বিচারাধীন। আর আদালতগুলোতে মামলা নিষ্পত্তিতে সময় লাগছে 10 গুণ বেশি। ঢাকার 3টি আদালত ও ট্রাইব্যুনালে প্রায় 2000 মামলার নিষ্পত্তি হয়নি গত 8 বছরেও। চট্টগ্রাম শ্রম আদালতে মামলা নিষ্পত্তিতে গড়ে সময় লাগে 1280 দিন। যে সময় আইনের নির্ধারিত সময় যেটা লাগার কথা তার হয়তো 10 গুণ সময় লাগছে। দুই পক্ষকে ডেকে আলোচনার মাধ্যমে বিষয়টা নিষ্পত্তি করা যায়, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই একজন শ্রমিক কিন্তু তার ন্যায্য প্রতিকার পেতে পারে। শ্রম আইনে আদালতে মামলা করার পর 60 দিনের মধ্যে বিচার কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বারবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটেই ধরা পড়ে স্বর্ণের বার। 2-1জনকে আটক করা গেলেও মূল হোতারা রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। শুল্ক গোয়েন্দা অধিদপ্তর বলছে এর দায় এড়াতে পারে না বিমান। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি কেন্দ্রীয়ভাবে সংস্থাগুলো সমন্বিত উদ্যোগ নিলে আসল অপরাধীদের গ্রেফতার সম্ভব। সানবীর রূপলের রিপোর্ট। চলতি বছরের অক্টোবর মাসেই ঢাকা ও চট্টগ্রামের 2 বিমানবন্দর থেকে 3 বার শুল্ক গোয়েন্দারা স্বর্ণ উদ্ধার করে। আর গত 2.5 বছরে শুল্ক গোয়েন্দাদের হাতে ধরা পড়ে 414 কেজি। অন্যান্য সংস্থা মিলিয়ে 1000 কেজির বেশি। গোপন সংবাদের ভিত্তিতে এর বেশিরভাগই উদ্ধার হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট থেকে। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক বলছেন সুনির্দিষ্ট তথ্য থাকলেই অভিযান চালান তারা। আমরা গত এই যে 2-3টা সিজ করলাম, 3টা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে রিপিটেডলি এই ঘটনাটা ঘটছে, তো কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। নৈতিকভাবে তারা কি কথা বলতে পারে যে আমাদের কোনো দায়িত্ব নাই? তথ্য বলছে একসময় স্বর্ণ চোরাচালানের রুট হিসেবে ব্যবহার হতো ঢাকা। বেশিরভাগ চালানি আসে দুবাই, সিঙ্গাপুর থেকে, চলে যায় ভারতে। আর তাই স্বর্ণ পাচারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিমানবন্দর। কয়েক স্তরের নিরাপত্তা বলয় মোড়ানো বিমানবন্দর এলাকা। নিরাপত্তা ও নজরদারিতে কাজ করে 15টির বেশি সংস্থা। তবুও একের পর এক স্বর্ণের অবৈধ চালান আটকের ঘটনায় প্রশ্ন থেকে যায় নিরাপত্তা নিয়ে। যারা এই কাজগুলো করে তো তারা তো সবসময় স্ক্যানিংয়ে আসে না, তারা ওই রকম পথ খুঁজতে থাকে কখন কিভাবে বেরিয়ে যাওয়া যায়। শুধু ঢোকার সময়, বের হওয়ার সময় না, চারিদিকে কি নিরাপত্তা ব্যবস্থা আছে আপনি নিজে একটু বিচার বিশ্লেষণ করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে স্ক্যানিং মেশিন ছাড়াও কোনো স্মাগলার বিভিন্নভাবে বিভিন্ন পথে বেরিয়ে যেতে পারে কিনা। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন বিচারে নজির স্থাপন করতে না পারলে চোরাচালান বন্ধ করা সম্ভব নয়। সিকিউরিটিটা আরও টাইট হওয়া উচিত এবং যাদের হাতে সিকিউরিটি আছে তাদেরকে দেখভাল করার জন্য আরেকটা সিকিউরিটি সিস্টেম বা সিসিটিভি বলেন বা যা তা থাকা উচিত। সিকিউরিটি সিস্টেমে কোনো না কোনো দুর্বলতা অবশ্যই আছে। বিমানের কর্মকর্তা কর্মচারীদের ওপর কঠোর নজরদারির পরামর্শ বিশেষজ্ঞদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সময়ে দেশে আরও 2টি প্রশাসনিক বিভাগ গঠনের ঘোষণার পর ফেনীবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিবেচনাধীন নতুন বিভাগ মেঘনার সাথে থাকার বিষয়ে আপত্তি করছেন ফেনীর সব শ্রেণী পেশার মানুষ। তাদের একটাই দাবি, নতুন কোনো বিভাগে নয়, তারা চট্টগ্রামেই থাকতে চায়। চট্টগ্রামে ছিলাম, আছি, থাকব স্লোগানকে সামনে রেখে একটি নাগরিক কমিটিও গঠন করা হয়েছে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। জীবনাচার, ব্যবসা বাণিজ্য ও শিল্প সংস্কৃতির আদান প্রদান সহ নানা দিক দিয়ে চট্টগ্রামের সঙ্গে ফেনীবাসী নানাভাবে জড়িয়ে আছে দীর্ঘদিন ধরে। এই বন্ধন ছিন্ন করে এ জেলার মানুষ নতুন বিভাগ মেঘনার সঙ্গে যুক্ত হতে নারাজ। জেলার বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ী নেতারা বলছেন চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক তাদের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের কথা। সকলেই আমরা চাই যে আমরা চট্টগ্রাম বিভাগে যেন থাকতে পারি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই ফেনীবাসীর মনের আকাঙ্ক্ষার বাইরে কোনো সিদ্ধান্ত দিবেন না। জেলার শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী এবং ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন চট্টগ্রামের সাথে তাদের দীর্ঘদিনের পথ চলার সুবিধার্থের কথাও। আমাদের সকল কর্মকাণ্ড প্রায় চট্টগ্রামকে কেন্দ্র করে আবর্তিত হয়। ফেনীকে অন্য কোনো বিভাগের সাথে সম্পৃক্ত করা হবে, সেটা যদি হয় তাহলে আমাদের যে ধারাবাহিক অগ্রগতি উন্নয়ন
এটা মারাত্মকভাবে ব্যাহত হবে। এদিকে জেলার সোনাগাজীর উপকূলীয় অঞ্চলের মানুষ মনে করছেন নতুন বিভাগে গেলে তারা দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু শিল্প জোনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। সারা বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল, তার মধ্যে 50টা হচ্ছে সোনাগাজীর মাটিতে। সেখানে আগামী অল্প দিনের মধ্যে 15 থেকে 16 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। এখানে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ লোক আসবে। তো আমাদের সোনাগাজী মানুষের প্রাণের দাবি হচ্ছে, বা ফেনী জেলার লোকের প্রাণের দাবি হচ্ছে, আমরা চট্টগ্রাম বিভাগের সাথে থাকতে চাই। ফেনী গণমানুষের এ দাবির বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আমার বিশ্বাস, আমি আবারও আশাবাদী, আমাদের মমতাময়ী নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই চাওয়াকে কখনো বিফলে যেতে দিবে না। বাংলাদেশের অখণ্ডতা রক্ষাকারী জেলা ফেনীর মোট জনসংখ্যা 18 লাখেরও বেশি, আর 928 বর্গ কিলোমিটারের এই ফেনী জেলার সাথে চট্টগ্রামের সীমান্ত 65 কিলোমিটারের বেশি হলেও কুমিল্লার সাথে তা 15 কিলোমিটারেরও কম। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। ভোরের সময় আরও থাকছে, লাগামই টানা যাচ্ছে না ভোজ্য তেলের বাজারে। 1.5 বছরে পাইকারিতেই বেড়েছে কেজিতে 7 টাকার উপর। বুকিং রেটের অজুহাত ব্যবসায়ীদের। নোয়াখালীতে অপহরণের 7 দিন পর এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। নোয়াখালীর চাটখিল এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, চাটখিল পৌর এলাকার খোরশেদ আলমের বাড়িতে ভাড়াটিয়া রিকশা চালক জাকির হোসেনের স্ত্রী রোমানা বেগম 2 সন্তান নিয়ে বসবাস করেন। একই বাড়িতে অপহরণকারী মুন্নিও ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এই সুযোগে 19 অক্টোবর সকাল 10টার সময় রোমানা কাজ করতে গেলে তার 2 বছরের শিশু মরিয়মকে নিয়ে মুন্নি পালিয়ে যায়। এ ব্যাপারে চাটখিল থানায় মামলা হলে পুলিশ মুন্নির মোবাইল ফোনের সূত্র ধরে মঙ্গলবার লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ঝাউগঞ্জ এলাকার অপহরণকারীর বাবার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে। আদরের শিশু সন্তানকে পেয়ে মা খুশি হয়েছেন। গোপালগঞ্জে ব্যবসায়ী দুলাল শেখ হত্যা মামলার 5 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্বাস উদ্দিন এ আদেশ দেন। মামলার বিবরণীতে জানা যায়, 2012 সালের 2রা জুন রাতে আসামিরা দুলাল শেখকে কুপিয়ে হত্যা করে কুমার নদীতে ফেলে দেয়। ঘটনার পরদিন নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় 5 জনকে আসামি করে মুকসুদপুর থানায় মামলা করে নিহতের স্ত্রী সুলতানা বেগম। মামলার দীর্ঘ শুনানিতে সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আসামিদের ফাঁসির আদেশ দেন। উন্নত প্রযুক্তির মাধ্যমে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি ওয়ার্ডে বিশেষায়িত স্ট্রোক ইউনিটের যাত্রা শুরু হলো। এর ফলে স্বল্প সময়ে চিকিৎসা দেওয়ার পাশাপাশি কমানো যাবে মৃত্যু ঝুঁকি। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। উন্নত চিকিৎসা সেবার অভাবে স্ট্রোকে আক্রান্ত জটিল রোগীদের পড়তে হয় নানা সমস্যায়। সেই সমস্যা সমাধানে বিশ্বমানের প্রযুক্তি নিয়ে এবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোলজি বিভাগে চালু হলো 12 শয্যা বিশিষ্ট বিশেষায়িত স্ট্রোক ইউনিট। বিভিন্ন বিভাগের চিকিৎসকের সমন্বয়ে হবে এই ইউনিটের চিকিৎসা। মঙ্গলবার সকালে ইউনিটটির উদ্বোধন করা হয়। স্ট্রোকের পেশেন্টকে সমন্বিত কয়েকটা ডিপার্টমেন্টের প্রয়োজন হয়। তো এইখানে যে স্ট্রোক সেন্টার যেটা করা হলো, এবং ওই উদ্দেশ্যেই যে সবার সাথে সমন্বিত একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে এই রোগীদেরকে স্পেশালাইজড এই ট্রিটমেন্টটা দেওয়া হবে। জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান ও নানা পরীক্ষা করে স্ট্রোকের দ্রুত ধরন নির্ণয় করা যাবে। এছাড়া স্ট্রোকে আক্রান্ত হওয়ার 2 ঘন্টার মধ্যে রোগীকে হাসপাতালে আনলে উন্নত চিকিৎসা প্রদান করে কমানো যাবে মৃত্যু ঝুঁকি। স্বল্প সময়ে চিকিৎসা করার পাশাপাশি স্ট্রোক পরবর্তী নানা সমস্যা দূর করা সম্ভব হবে এই পদ্ধতিতে। ফলে ঢাকা নির্ভরতা অনেকটা কমে যাবে চট্টগ্রামের রোগীদের। স্ট্রোকের রোগীদের বেশিরভাগ সময় জরুরি সেবাটা দরকার, এবং এটা দ্রুততম সময়ে সমন্বিতভাবে চিকিৎসা যেহেতু করা হচ্ছে, দ্রুততম সময়ে আমাদের চিকিৎসা দেওয়া সম্ভব। এটা দিতে হবে 3 ঘন্টা থেকে 4.5 ঘন্টার মধ্যে। সেই জন্য আমরা মনে করি যে আমরা এই সুবিধা এখানে শুরু করাতে চিটাগাংয়ের সমস্ত ধরনের মানুষ তারাও এখান থেকে এই সুবিধাটা পাবেন। চট্টগ্রাম মেডিকেলের নিউরোলজি বিভাগে প্রতিদিন ভর্তি হয় 30 থেকে 40 জনের বেশি রোগী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নাটোরের চলন বিলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 15টি পাখির কিল্লা ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 3 শতাধিক পাখি। গতকাল সকালে গুরুদাসপুরের খুবজিপুর, বিলশা, হরদমা, দিঘদারিয়া ও যোগেন্দ্রনগর এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় পাখি শিকারের 15টি ফাঁদ ধ্বংস করা হয়। পরে উদ্ধার করা 300 বক অবমুক্ত করা হয়। তবে অভিযানের সময় পালিয়ে যায় শিকারীরা। গাজীপুরে শিকলবন্দি মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চিকিৎসা করাচ্ছেন স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। গতকাল অসহায় মৌসুমীর বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন তিনি। এ সময় ওই কিশোরী ও তার পরিবারকে নতুন পোশাক ও আর্থিক অনুদান দেন স্থানীয় সংসদ সদস্য। স্থানীয় এমপি অসহায় কিশোরীর বাড়িতে গিয়ে খোঁজ খবর নেয় খুশি স্থানীয়রা। সরবরাহে তেমন ঘাটতি না থাকলেও শুধুমাত্র আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বেড়ে যাওয়ায় গত 1.5 বছরে প্রতি কেজি পাম অয়েলে 74 টাকা, সুপার সয়াবিনে 68 টাকা এবং সয়াবিনে 61 টাকা দাম বেড়েছে। শ্রমিক সংকটের কারণে রপ্তানিকারক দেশগুলোতে উৎপাদন কম হওয়ায় বুকিং রেট লাগামহীন বলে দাবি ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত বছরের 1 এপ্রিল করোনা সংক্রমণের শুরুতে পাইকারি পর্যায়ে প্রতি মন সয়াবিন 3,300 টাকা, পাম অয়েল 2,400 টাকা এবং সুপার সয়াবিন 2,700 টাকা দরে বিক্রি হলো। 1.5 বছরে ভোজ্য তেলের দাম হয়েছে দ্বিগুণ। প্রকারভেদে প্রতি কেজি ভোজ্য তেলে 60 থেকে 75 টাকা পর্যন্ত বেড়েছে। পাম সয়াবিন সুপার প্রতি কেজি আজকে 1.5 বছরের মধ্যে করোনাতে এই পর্যন্ত প্রতি কেজি তেলের উপরে 60 টাকা ব্যবধান হয়ে কেজির উপর। তবে ব্যবসায়ীদের দাবি ভোজ্য তেল উৎপাদনকারী ব্রাজিল সহ অন্যান্য দেশগুলোতে করোনার কারণে শ্রমিক সংকট ছিল মারাত্মক। এই কারণে উৎপাদন কম হয়, বুকিং রেট লাফিয়ে লাফিয়ে বেড়েছে। সে সাথে ডলারের মূল্য বৃদ্ধি তো রয়েছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে যে পাম অয়েলটা আসে এটা আপনার ছিল 500 থেকে 550 ডলার, এখন হয়ে গেছে আপনার প্রায় 18-19 মাস পরে হয়ে গেছে এটা 1200 থেকে 1250 ডলার। এবং ব্রাজিল, আর্জেন্টিনা, আমেরিকা থেকে যে ভোজ্য তেলটা আসে, সোয়াবিন তেলটা আসে, এটা ছিল আপনার আগে 600 ডলার, এখন প্রায় 1350 ডলার হয়ে গেছে। নানা অজুহাতে গত 1.5 বছর ধরে বাংলাদেশে ভোজ্য তেলের দাম লাগামহীন। সরকার একাধিকবার দর নির্ধারণ করেও দাম নিয়ন্ত্রণে আনতে পারছে না। সবশেষ চলতি বছরের 17 ফেব্রুয়ারি পাইকারি পর্যায়ে প্রতি লিটার সয়াবিন তেল 110 টাকা এবং পাম ও সুপার সয়াবিন 104 টাকা দর নির্ধারণ করেছিল। বাজার তদারকিতে শিথিলতার কারণে মধ্যস্বত্বভোগীরা দাম বাড়ানোর সুযোগ নিয়েছে বলে অভিযোগ ক্যাবের। চাহিদা অনুযায়ী কে কতটুকু আমদানি করছেন, কখন আমদানি করেছেন, কি মূল্য আমদানি করেছেন, সেটার একটা ডেটাবেস থাকা আপনার দরকার। আমদানিকারকদেরকে মনিটরিং করতে হবে এবং যারা প্রথম পর্যায়ে যারা আপনার সরবরাহকারী তাদেরকে মনিটরিং করতে হবে এবং আপনার যারা আপনার পাইকারি পর্যায়ে যারা কাজ করছেন তাদের মনিটরিং করতে হবে, এখন খুচরো পর্যায়ে মনিটরিং করতে হবে। বছরে বাংলাদেশে 22 থেকে 25 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে, যার পুরোটাই বিদেশ থেকে আমদানি করতে হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। টানা 22 দিনের নিষেধাজ্ঞা শেষে দেশের 6টি অভয়াশ্রমে শুরু হয়েছে ইলিশ মাছ ধরা। জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। আবারও সরগরম হয়ে উঠেছে দেশের জেলেপল্লী, মাছ বাজার ও মৎস্য ঘাটগুলো। তবে ক্রেতারা বলছেন ইলিশের দাম নাগালের বাইরে। এদিকে মৎস্য কর্মকর্তারা ইলিশ প্রজনন মৌসুম সফল হয়েছে বলে দাবি করছেন। দীর্ঘদিন পর আবারও সেই চিরচেনা রূপ। গভীর সাগরে ইলিশ পাওয়ার আশায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে মঙ্গলবার মধ্যরাত থেকেই দল বেঁধে বেরিয়ে পড়ে জেলেরা। সাগর জুড়ে শুধু জেলে আর ট্রলার, এ যেন জেলেদের মিলন মেলা। প্রথম দিনেই বেশ ভালো সংখ্যক ইলিশ ধরা পড়েছে জালে। আড়তে আড়তে এখন নানা আকারের ইলিশের মহোৎসব। ইলিশের ক্রেতা আর খুচরা বিক্রেতাদের ভিড়ে মুখর দেশের মৎস্য অবতরণ কেন্দ্রগুলো। দীর্ঘদিন পর মাছ বেচা কেনার সুযোগ পেয়ে খুশি ব্যবসায়ীরা। 22 দিন পরে আমরা নদীতে আইছি। নোনা পানির মাছ মিঠা পানিতে আইছে আর মাছ ভালোই পাওয়া যায়। এদিকে ইলিশের দাম চড়া বলে অভিযোগ ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন প্রথম দিনের দাম কিছুটা বাড়তি হলেও মাছ শিকার শেষে জেলেরা ফেরার পর দাম আরো কমবে। বন্ধ হওয়ার আগে যেরকম ছিল সেই অবস্থায় আছে, দাম খুব একটা কমে নাই। দামটা এত বেশি যে আমরা কেনার মতো পোষণ করতে পারতেছি। সাগর থেকে মাছ মেরে যখন মোকামে আসবে ইনশাল্লাহ আমাদের ইলিশ মাছ অনেক দাম কমে যাবে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ সহ প্রশাসনের যৌথ অভিযান সফল হয়েছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা। পর্যাপ্ত পরিমাণে মা ইলিশ রক্ষা করতে পেরেছি, এটা অবশ্যই আমাদের এই যে উৎপাদনের ধারাবাহিকতা সেটা রক্ষা পাবে। গত 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা ভালোভাবে কার্যকর হয় এবার ইলিশের উৎপাদন ও বিক্রি বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাদিয়া আফরিন, সময় সংবাদ।
ইলিশ ধরার খবর জানাতে ভোলার মেঘনার পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসিরউদ্দিন লিটন। সরাসরি যাচ্ছে তার কাছে। লিটন। ইমা, নিষেধাজ্ঞা শেষে এখন ভোলার মেঘনা তেঁতুলিয়া সহ সাগরে মাছ ধরা আবার পুরোদমে শুরু করেছে জেলেরা। গতকালকে আমরা যে চিত্র দেখেছি, আজকে মেঘনা নদীতে তার চেয়েও বেশি জাল নৌকা দেখা যাচ্ছে এই সকালবেলায়। এখন জোয়ার চলছে, ঘাট থেকে এই ভোর রাতেই জেলেরা নদীতে ছুটে গেছেন জাল ফেলার জন্য। এখানে জাল ফেলে এখন তারা নদীতে অপেক্ষা করছেন। আর মাছের কথা যদি বলি, জেলেদের দেয়া তথ্য অনুযায়ী যে কাঙ্ক্ষিত ইলিশ তারা আসলে এখন পাচ্ছে না। মানে 22 দিনে জাল শূন্য থাকার পরে নদীতে যে পরিমাণ ইলিশ পাওয়ার কথা ছিল, জেলেদের তথ্য হচ্ছে তার চেয়ে তারা ইলিশ আসলে কম পাচ্ছে। আমরা এই ঘাটগুলোতে ঘুরে যে চিত্র দেখেছি, ছোট যে নৌকা ট্রলারগুলো মেঘনাতে মাছ ধরতে যায়, তারা প্রতিদিন তাদের 4 থেকে 5 হাজার টাকা খরচ আসে। 4, 5, 7 জন লোক তারা এই একটি ট্রলারে থাকে। কিন্তু ঘাটে এসে যে মাছ বিক্রি করা যে টাকা পাচ্ছে, সেটার পরিমাণ 6-7 হাজার টাকা। তার মানে 1-2 হাজার টাকার বেশি মাছ পাচ্ছে, যারা এটা ভাগ বাটোয়ারা করে নিলে খুব সামান্যই পাওয়া যায়। আর ঘাটের ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটা জানা গেছে, যে ব্যবসায়ীরা জানিয়েছেন এখানে মাছের দামও বেশ ভালো আছে। বাজারে মাছের চাহিদা রয়েছে। দীর্ঘদিন নদীতে মাছ ধরা বন্ধ থাকার পরে ক্রেতার ব্যাপক সমাগম রয়েছে। কিন্তু তারপরেও যেহেতু সংখ্যায় কম পাচ্ছে জেলেরা মাছ, এই জন্য এই জেলেদের আসলে ওইভাবে প্রত্যাশিত আশা পূরণ হচ্ছে না। আর আমাদের ভোলার মনপুরা এবং চরফেশন, লালমোহন, দৌলত খান সহ দক্ষিণের যে উপজেলাগুলো আছে, সেই উপজেলাগুলো থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত কয়েকশো সমুদ্রগামী ট্রলার সমুদ্রের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এই ট্রলারগুলো যখন ফিরবে তখন প্রচুর মাছের সমাগম হবে, কারণ এর একটা ট্রলারে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে। আর যে মৎস্য বিভাগের কথা যদি বলি, যে সরকার যে লক্ষ্য উদ্দেশ্যে এবারে মা ইলিশ রক্ষার অভিযান করেছিল, সে উদ্দেশ্য তারা সফল দাবি করে। গতকালকে ইকোফিশ প্রকল্পের একজন বিশেষজ্ঞ ভোলার মেঘনার পাড়ের বিভিন্ন ঘাটে তারা ইলিশ কেমন ডিম ছেড়েছে সেটা পর্যবেক্ষণ করেছিল। পর্যবেক্ষণ শেষে ইকোফিশের বিশেষজ্ঞ জলিলুর রহমান আমাদেরকে জানিয়েছে যে গতকাল পর্যন্ত তারা যে ইলিশ ধরা পড়া ইলিশ দেখেছে, তার মধ্যে 15 থেকে 20 ভাগ ইলিশ ডিম ছেড়েছে। কিন্তু সরকারের লক্ষ্য উদ্দেশ্য পুরোপুরি সফল করবার জন্য এই ডিম ছাড়তে হবে 30 ভাগেরও বেশি ইলিশ। যদি আরো 2-3 দিন পর্যন্ত তারা এই পর্যবেক্ষণ করবে, এই পর্যবেক্ষণে যদি তারা 30 ভাগ উপরে ইলিশ ডিম ছাড়ে, তাহলেই সরকার যে ইলিশের লক্ষ্যমাত্রা আছে সেটা পূরণ হবে। আমরা আমাদের ভোলা জেলায় এখানে ইলিশের লক্ষ্যমাত্রা হচ্ছে এবছর 1,78,000 মেট্রিক টন। গত মৌসুমে 1,75,000 মেট্রিক টন ইলিশ আহরণ হয়েছিল ভোলার মেঘনা তেঁতুলিয়া নদী থেকে। তো মৎস্য বিভাগ আশা করছে যে এবছরও তারা সেই লক্ষ্যমাত্রা যেটা নির্ধারণ করেছে তা ছাড়িয়ে যাবে। তবে জেলেরা যেটা বলছে, যে এখন পর্যন্ত যে ইলিশ ধরা পড়েছে, সেই ইলিশ এইভাবে যদি ধরা পড়ে, তাহলে ইলিশের সরকারি যে লক্ষ্যমাত্রা সেইটা পূরণ হওয়া কষ্ট হবে। তবে সামনে যে অমাবস্যার জো রয়েছে, তারপরে এই অমাবস্যার জোয়ে বিপুল সংখ্যক ইলিশ ধরা পড়বে এমন আশা করছে মৎস্য বিভাগ এবং জেলেরা উভয়ই। তো জেলেদের প্রত্যাশা যে তারা যদি এখন নিরাপদে বাকি সময়টুকু মেঘনা মাছ ধরতে পারে, তাহলে এই 22 দিনের ক্ষতি পুষিয়ে নেওয়া তাদের জন্য সম্ভব হবে এবং সরকারি লক্ষ্যমাত্রাও পূরণ হওয়া সম্ভব হবে। তো ইমা, এ ছিল আমার কাছে ভোলার মেঘনার পাড় থেকে ইলিশ ধরার সর্বশেষ খবর। ভোলার মেঘনার পাড় থেকে ইলিশ ধরার খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন লিটন। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল দুপুরে শহরের প্রধান সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তারা বলেন, অতীতের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় বারবার একই ঘটনা ঘটছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য উগ্রবাদী ও জঙ্গি গোষ্ঠীরা হিন্দু সম্প্রদায়ের উপর নানা অজুহাতে হামলা করছে বলেও অভিযোগ করেন বক্তারা। সংখ্যালঘুদের উপর হামলা বন্ধে গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। দেখছেন ভোরের সময়।
জামালপুরে ইউপি নির্বাচনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। গতকাল বিকেলে মেলান্দহ উপজেলার মাহমুদপুর কারিগরি কলেজ মাঠে এই কর্মসূচি করে মাহমুদপুর ইউনিয়নবাসী। তাদের অভিযোগ, দীর্ঘ 15 বছর ধরে স্থানীয়দের বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করে আসছে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ। তার বিরুদ্ধে মেলান্দহ থানায় কয়েকটি মামলাও আছে বলে দাবি এলাকাবাসীর। এ অবস্থায় আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়নপত্র দেয়ায় ক্ষুব্ধ তারা। প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা। ভোরের সময়ে আরও থাকছে, ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেল রাজশাহীর ফজলিয়াম। রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ খুলে গেল। মুন্সিগঞ্জের ধলাগাঁও বাজারে শীতের আগাম সবজি সহ হরেক রকম তাজা সবজির সরবরাহ রয়েছে। নানা অঞ্চলের পাইকার ও ক্রেতারা আসছেন এই হাটে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। উজ্জ্বল, ইমা, এই যে হেমন্তের ভোরে শিশির ভেজা সকালেই কিন্তু মাঠ থেকে কৃষক সরাসরি নানা রকম সবজি নিয়ে এসছে। এর মধ্যে কিন্তু এই আগাম যে শীতের সবজি আপনাকে যদি একটু দেখাতে পারি, এই কফিতে কিন্তু বাজার সয়লাভ হয়ে গেছে এবং এখানকার যে ফুলকপিগুলো বিক্রি করা হচ্ছে সেটি কিন্তু 20 থেকে 30 টাকা পিস দরে বিক্রি করা হচ্ছে। এবং এই কপিগুলো যদি আপনি দেখতে পারেন যে এগুলো কেনার জন্য কিন্তু এখানকার স্থানীয় পাইকার ছাড়াও নারায়ণগঞ্জ এবং রাজধানী ঢাকা থেকেও পাইকাররা এসছেন এবং এখানকার যে সুস্বাদু এই ফুলকপি সেগুলো তারা নিয়ে নেবার চেষ্টা করছেন। এবং এই যে আগাম ফুলকপি সেগুলো এখানে 20 থেকে 30 টাকা দরে পাইকারি বিক্রি হলে সেগুলো কিন্তু যে সাধারণ বাজার যেগুলো সেখানে কিন্তু 80 টাকা পর্যন্ত পিস হিসাবে বিক্রি হয় বলে এই খুচরা বিক্রেতারা জানিয়েছেন। এবং এখানকার যে শুধু এই ফুলকপি নয়, নানা রকমের কপি কিন্তু এই এখানে পাতাকপি, যেটি বাঁধাকপি বলা হয়, এবং অন্যান্য কপি এখানে ব্যাপক চাষ হয়েছে। এবং এখানকার যে লাউ, শীতের লাউ, পেঁপে, এখানকার যে লাল শাক, মূলা, এরকম নানা রকম সবজিতে কিন্তু পুরো এই বাজারটি ভরে গেছে। এটি প্রতিদিনের হাট এবং শতাব্দী প্রাচীন এই হাটে কিন্তু বিভিন্ন অঞ্চল, যে রামপাল, বজ্রযোগিনী, মহাকালী, এই এলাকাগুলো থেকে কিন্তু কৃষক সরাসরি এই হাটে সবজি নিয়ে আসে। এবং এখানে যে সবজিগুলো আসে তারা দাবি করছেন সেগুলো কিন্তু বিষমুক্ত সবজি। এবং এই বিষমুক্ত সবজি কেনার জন্য কিন্তু এখানে যারা আসেন পাইকার তারা বলছেন যে এই বিষমুক্ত সবজির চাহিদা এখন ব্যাপক হারে বাড়ছে। এবং এই ব্যাপক হারে বাড়ার কারণে কিন্তু এখানে এই হাটের কদরও বেড়ে যাচ্ছে। এবং এখানকার যেসব সবজি বিক্রি হচ্ছে পাইকারি দরে সেগুলো কিন্তু অন্য যে কোনো জায়গার থেকে দাম অনেকটাই সস্তা। তারা বলছিলেন যে এখানে পেঁপে বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকা কেজি দরে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি দরে, এবং দুন্দুল বিক্রি হচ্ছে এরকম কাকরোল 30 থেকে 32 টাকা। এবং সব কিছু কিন্তু সহনীয় দামে বিক্রি হচ্ছে বলেই কিন্তু এখানে পাইকাররা আসছেন। এবং কৃষকরা যে ন্যায্য দাম পান সেটি কিন্তু তারা বলছিলেন যে এখানে নিয়ে আসার পরে যে তারা যেটি গ্রহণযোগ্য দর সেটি পাচ্ছেন। এবং এখানে কিন্তু আলু চাষিদের মুখে এখন হাসি ফুটেছে। এবং আলু চাষিরা কিন্তু এখানে যে এখানে 6 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছিল সেটি কিন্তু এখন 17 থেকে 18 টাকা কেজি দরে পাইকারি আলু বিক্রি হচ্ছে। তো এই ছিল এখানকার সবশেষ। ইমা, মুন্সিগঞ্জের ধলাগাঁও পাইকারি সবজির বাজার থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। ক্যাম্পে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ সহ 7 জন হত্যার ঘটনায় ইইউ মানবিক সহায়তা কমিশন উদ্বেগ প্রকাশ করেছে। আজ উখিয়ার ক্যাম্পের নানা কার্যক্রম পরিদর্শন ও রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের 15 সদস্যের প্রতিনিধি দল। ক্যাম্প ঘুরে এসে আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। রোহিঙ্গাদের আশ্রয় শিবিরে কয়েকদিন পরপরই ঘটছে সংঘর্ষ, কখনো আধিপত্য বিস্তার, কখনো বা মাদক নিয়ে। আর এ আশ্রয় শিবিরকে কেন্দ্র করে মহিবুল্লাহ হয়ে ওঠেন নেতা।
সম্প্রতি মুহিবুল্লাহ সহ 7 রোহিঙ্গা হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ইইউ মানবিক সহায়তার কমিশন। মঙ্গলবার সকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যায় ইউরোপীয় ইউনিয়নের 15 সদস্যের একটি প্রতিনিধি দল, যার নেতৃত্বে মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিশনার জানে লেনোসি। রোহিঙ্গা ক্যাম্পে সম্প্রতি সংঘর্ষের ঘটনায় আমি খুবই মর্মাহত। সেই সাথে মুহিবুল্লাহ হত্যার বিষয়টি উদ্বেগজনক। এসব ঘটনা অবশ্যই নিয়ন্ত্রণ করা প্রয়োজন। প্রতিনিধি দলটি প্রথমে কুতুপালংয়ে জাতিসংঘের ট্রানজিট সেন্টারে যান। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং কার্যক্রম পরিদর্শন করেন। এরপর দীর্ঘ পথ পায়ে হেঁটে ক্যাম্প 18-তে শিশু শিক্ষা কেন্দ্রের পাঠদান কার্যক্রম দেখেন ও রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে কাজ করা হচ্ছে। এ বিষয়ে মিয়ানমারকে চাপ প্রয়োগ করবে ইইউ। এদিকে ক্যাম্পে বিদেশি কোনো প্রতিনিধি দল আসলে স্বদেশে ফিরে যাওয়ার আশায় বুক বাঁধেন রোহিঙ্গারা। তাই এবারও নাগরিক অধিকার নিয়ে মিয়ানমারে ফেরত পাঠাতে ইইউর কাছে দাবি জানিয়েছে তারা। যে বলতে পারে ইজ্জতের সাথে দিলে প্রতিনিধি দলটি বুধবার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে রওনা হবে ঢাকায়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, উখিয়া, কক্সবাজার। খাগড়াছড়ি শহর পরিদর্শন করেছেন সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্ডার বার্গ বন লিন্ডে ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ন্যাথালি চোয়ার্ড। গতকাল দুপুরে সদর উপজেলার যুবরাজপাড়ায় আয়োজিত একটি মতবিনিময় সভায় অংশ নেন তারা। পার্বত্য জেলাগুলোতে সামষ্টিক উন্নয়নের সাথে নারীর ক্ষমতায়ন এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন দুই দেশের রাষ্ট্রদূত। নারী ক্ষমতায়নের 100% লক্ষ্যমাত্রা অর্জনে সব সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তারা। চট্টগ্রামের সিনেমা হলে প্রদর্শিত হয়েছে চন্দ্রাবতীর কথা। হলে দর্শক ফেরাতে ভালো ছবি দেখানোর কোনো বিকল্প নেই বলে মনে করেন কলাকুশলীরা। বাংলাদেশের প্রথম নারী কবি বলা হয় চন্দ্রাবতীকে। মলুয়া, দস্যু, ক্যানারামের পালা এবং রামায়ণ তার অন্যতম সৃষ্টি। তবে তার সৃষ্টির চেয়ে ঢের বেশি নাটকীয় এবং একই সঙ্গে বিয়োগান্তক তার নিজের জীবন। 16 শতকের অসম্ভব প্রতিভাবান ও সংগ্রামী এই নারী নির্মিত হলো সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা চন্দ্রাবতী কথা। সিনেমাটি চন্দ্রাবতীর সারা জীবনের একটি গল্প, তাই এর পরিধিও বড়। চন্দ্রাবতীর জীবন দেখানোর সাথে সাথে সিনেমায় ওই সময়ের সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট, ঘটনা এবং পারফরমেন্সের স্টাইলেও উঠে এসেছে। 1550 থেকে 1600 সালে সময়কার চন্দ্রাবতী জীবন্ত হয়েছে দিলরুবা দুয়েলের শরীরে। বিভিন্ন বয়সী মানুষজন আসছে আসলে, এবং ছবিটা দেখার পর তারা একটা ভালো ফিডব্যাক দিচ্ছে। তো আমার মনে হয় যে এটা আমার চন্দ্রাবতী কথার টিমের পক্ষ থেকে এটা আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া। চলচ্চিত্রের পুরনো সময়টাকে আমরা ফিরিয়ে আনবার চেষ্টা, এই ছবির মধ্যেও আমরা সেই চেষ্টা করেছি। দীর্ঘদিন ধরে চট্টগ্রামের সিনেমা হলগুলোতে চলছে দর্শক খরা। ভালো মানের ছবি দেখানো হলে দর্শকরা আবার হলমুখী হবে বলে মনে করেন সকলে। গ্লোবাল ভাবনার জায়গা থেকে যদি আমরা আসলে ছবি তৈরি করা শুরু করি এবং আমরা ছবি যদি দর্শকের কাছে পৌঁছাতে পারি, দর্শক ছবি গ্রহণ করবে। সাংস্কৃতিক একটা বন্ধাত্ব তৈরি হয়েছে, সেই জায়গাটা থেকে এই চেষ্টাগুলি উত্তরোত্তর করা দরকার এবং দর্শকদেরও আসা দরকার। নগরীর কাজী দেউরিয়া এলাকায় ঝুমুর সিনেমা হলে ছবিটি প্রদর্শিত হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজশাহী অঞ্চলের মহারাজ ফজলি আম ভৌগোলিক নিদর্শক পণ্যের স্বীকৃতি পেয়েছে। এই আম বেশ বড়, লম্বা, চ্যাপ্টা আকারের হয়ে থাকে। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় রাজশাহীর ফজলি আম এখন দেশের সম্পদ। এই অবস্থায় আন্তর্জাতিক বাজারে সুস্বাদু এই আম রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। রাজশাহীর 9টি উপজেলায় মহারাজ ও সুরমা ফজলির বাগান রয়েছে। এর মধ্যে বাঘা উপজেলার মহারাজ ফজলি আম খুবই পরিচিত। প্রায় 200 বছর আগে কলকাতার বাজারে এই আম বাঘা ফজলি হিসেবে বেশ পরিচিত ছিল। সম্প্রতি ফল গবেষণা কেন্দ্রের আবেদনের প্রেক্ষিতে ফজলি আমের ভৌগোলিক নিদর্শক নাম রাজশাহীর ফজলি আম হিসেবে স্বীকৃতি পেল। গত 6 অক্টোবর শিল্প মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব প্যাটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক তাদের দ্য জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশনের 10 নম্বর জার্নালে এটি প্রকাশিত হয়েছে। ফলে সুস্বাদু এই আম জিআই পণ্য হিসেবে পরিচিতি পেল বিশ্বে। জিআই পণ্য পাওয়ার জন্য
তাদের ফর্মটা পূরণ করে যে সমস্ত তথ্য উপাত্ত চায় সবগুলোই আমরা দিয়েছি। চেম্বার অব কমার্সের দায়িত্বশীলরা বলছেন, ব্র্যান্ডিংয়ের কারণে এখন আন্তর্জাতিক বাজারে ফজলি আমের চাহিদা বাড়বে। জিআই স্বীকৃতি থাকলে তো সেই প্রোডাক্ট আমরা বিদেশে রপ্তানি হওয়ার জন্য অনেকটা সুবিধা পেয়ে যাচ্ছি, আমরা বাড়তি সুবিধা পাচ্ছি। তো সেই হিসাবে আমাদের বৈদেশিক মুদ্রাও আয় হবে অনেক। এতে আগামীতে ফজলি আমের বাগানের পরিধি বাড়ার পাশাপাশি আমের ন্যায্য মূল্য পাবেন বাগান মালিকরা, এমনটাই মনে করেন ফল গবেষণার সাথে সংশ্লিষ্টরা। এটি আরও এর এরিয়া দিন দিন বাড়বে এবং কৃষক ভাইরা শেষ পর্যন্ত উপকার পাবেন এবং দাম পাবেন। 2017 সালের 9 মার্চ রাজশাহী ফল গবেষণা কেন্দ্র মহারাজ ফজলি আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য আবেদন করে, আর 2021 সালের 6 অক্টোবর তা গৃহীত হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সৌদি আরবে প্রবাসীদের কর্মস্থল পরিবর্তন আরও সহজ হলো। সংশোধিত নতুন আইনে যে কোনো প্রবাসী যে কোনো সময় এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যেতে পারবেন। আগে অন্তত 1 বছরের বাধ্যবাধকতা ছিল, তা এখন কেটে গেছে। এতে খুশি প্রবাসীরা। বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। সৌদি আরবের শ্রম আইনে একজন প্রবাসী শ্রমিক দেশটিতে প্রবেশের দিন থেকে প্রথমবার নিয়োগকর্তার কাছে কমপক্ষে 12 মাস বা 1 বছর কাটানোর পরেই কর্মস্থল পরিবর্তন করার সুযোগ পেতেন। সৌদি আইনের কারণে অনেক নতুন শ্রমিক চাইলেই নির্দিষ্ট সময়ের আগে অন্য কোনো কাজ বা নিয়োগকর্তা পরিবর্তন করার সুযোগ পেতেন না। আর এ কারণে অনেকের কর্মস্থল পছন্দ না হলেও আইনের বাধ্যবাধকতার জন্য 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হতো। তবে এখন থেকে সৌদি সরকারের নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে সে সুযোগ পাওয়া যাবে। থাকছে না 1 বছরের বাধ্যবাধকতা। যেসব শর্ত থাকবে তার মধ্যে অন্যতম হলো একজন প্রবাসী সৌদি আরবে আসার 1 বছর পূর্ণ না হওয়ার আগে তার কর্মস্থল পরিবর্তন করতে পারবেন যদি তার বর্তমান নিয়োগকর্তার সম্মতি থাকে। তবে 1 বছর পূর্ণ হওয়ার পর বর্তমান নিয়োগকর্তার অনুমোদনের প্রয়োজন ছাড়াই কর্মস্থল পরিবর্তন করার সুযোগ থাকবে। দক্ষ শ্রমিকরাই মূলত এই সুযোগ বেশি পাবেন। এই আইন পরিবর্তন হওয়ায় খুশি প্রবাসীরা। সৌদি সরকার প্রবাসীদের জন্য অনেক সুযোগ সুবিধা দিছে, যেটি কিনা আপাতত খুবই ভালো। প্রবাসী যারা আছে তারা নতুন নতুন অনেকেই আসতেছে, বা পুরাতন যারা আছে এক কফিল থেকে অন্য কফিলে যাওয়া যায়, সমস্যা হয় না এখন। সৌদি আরব ধীরে ধীরে শ্রমিকদের জন্য আরও বেশি সুযোগ সুবিধার ব্যবস্থা করছে। এতে দেশটিতে কাজের পরিবেশ আরও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। EDF Aluminium. Redefine possibilities. দক্ষিণ আফ্রিকায় সরকারি ও বিরোধী দলে 2 বাংলাদেশি প্রার্থী নির্বাচনে লড়াই করছেন। 1 নভেম্বরের ভোটকে কেন্দ্র করে জমজমাট নির্বাচনী প্রচারণা। 2 প্রার্থী পারভেজ ও মোহাম্মদ উল্লাহ চান প্রবাসীদের উন্নয়নে কাজ করতে। তাদের নিয়ে প্রবাসীদেরও প্রত্যাশা অনেক বেশি। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকায় ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন 2 বাংলাদেশি। আসন্ন স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC এবং প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স DA থেকে 2 বাংলাদেশি কাউন্সিলর পদে মনোনয়ন পেয়েছেন। দক্ষিণ আফ্রিকায় এই প্রথম 2 বাংলাদেশি বড় 2 দলের মনোনয়ন নিয়ে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করতে যাচ্ছেন। নেলসন ম্যান্ডেলার দল ANC থেকে ফ্রি স্টেট প্রদেশের মাঙ্গুয়াং মিউনিসিপ্যালিটির 26 নম্বর ওয়ার্ডে মনোনয়ন পান খুলনার পারভেজ আহমেদ। আরেক কাউন্সিলর প্রার্থী হিসেবে নোয়াখালী জেলার মোহাম্মদুল্লাহ প্রধান বিরোধী দল DA থেকে মনোনয়ন পেয়েছেন। তিনি ইস্টার্ন কেপ প্রদেশের মাকানা মিউনিসিপ্যালিটির 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়াই করতে যাচ্ছেন। স্থানীয় কমিউনিটি আমাদের অবস্থান খুবই ভালো। আগামী 1 নভেম্বর নির্বাচনে জয়ের ব্যাপারে খুবই আশাবাদী। এই নির্বাচন মাধ্যমে প্রবাসী বাংলাদেশি হিসাবে আগামী দিনগুলোতে আফ্রিকা জাতীয় রাজনীতিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবে ইনশাআল্লাহ। আমরা নির্বাচিত যদি হতে পারি, আমাদের দল NCর সাথে সাথে আমরা যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমাদের দেশের মানুষের যে সমস্যা, স্পেশালি আমাদের যেখানে নিরাপত্তার যে সমস্যা, এটা আমি অ্যাড্রেস করব। আগামী 1 নভেম্বর স্থানীয় নির্বাচনে 2 বাংলাদেশি অংশগ্রহণ করায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে বইছে খুশির আমেজ। ইতিমধ্যে 2 প্রার্থীর নির্বাচনী এলাকায় প্রচারণা চালাতে শুরু করেছেন। প্রার্থীদের নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।
দুই প্রার্থী দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যায় পাশে থেকে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে অধিকার আদায়ে সচেষ্ট থাকার ঘোষণা দিয়েছেন। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। ভারতের রাজধানী নয়াদিল্লির মতো এবার কলকাতাতেও বঙ্গবন্ধু মিডিয়া কর্নার হচ্ছে। কলকাতা প্রেস ক্লাবের অভ্যন্তরে একটি কক্ষে বঙ্গবন্ধুর নামে মিডিয়া সেন্টার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এমপি। বৃহস্পতিবার এ উপলক্ষে দিনব্যাপী কলকাতা প্রেস ক্লাব আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানের। সেখানে বাংলাদেশের তথ্যমন্ত্রী ছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী এবং কলকাতার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। জাতির জনকের নামে এই মিডিয়া সেন্টারে বঙ্গবন্ধুর বিভিন্ন চিত্রকর্ম স্থান পেয়েছে। পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক কক্ষে ইন্টারনেট সেবা সহ সব ধরনের আধুনিক সুবিধা রয়েছে। সাংবাদিকরা তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সব ধরনের সুবিধা পাবেন কলকাতা প্রেস ক্লাবের অভ্যন্তরে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার থেকে। প্রেস ক্লাব কলকাতায় বঙ্গবন্ধুর নামাঙ্কিত একটি সংবাদ কেন্দ্র বা মিডিয়া সেন্টার তৈরি হচ্ছে। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপহার হিসেবে প্রেস ক্লাব কলকাতাকে দিচ্ছেন। এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা সংগ্রামের বা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বাংলাদেশের জাতির পিতা এবং সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন সময়ের মধ্যে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে এখনও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, তবে সিডনি আর মেলবোর্নের অবস্থা কিছুটা ভালো। তাই ধীরে ধীরে স্বাভাবিক আন্তর্জাতিক যাত্রী পরিবহনের পরিকল্পনা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন বড়দিন ও জাতীয় নির্বাচনকে সামনে রেখেই এ ধরনের অতি সাহসী পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। এ নিয়ে জানাতে অস্ট্রেলিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আমিনুল রুবেল। যাচ্ছে তার কাছে। রুবেল। ধন্যবাদ ইমা। যেমনটি বলছিলেন যে অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি যদি আমি ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে কিছুটা কঠিন হয়ে যায়, কারণ অস্ট্রেলিয়া যে বড় বড় কয়েকটি অঙ্গরাজ্য আছে সেখানে কোনো একটি অঙ্গরাজ্যের করোনা পরিস্থিতি তুলনামূলক খারাপ অবস্থায় থাকলেও অন্য অঙ্গরাজ্যে হয়তো বা দীর্ঘদিন যাবৎ একজনও করোনা সংক্রমিত হয়নি। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে, সেখানে দীর্ঘদিন যাবৎ বাড়ছে। তবে এখন গত 24 ঘন্টায় কিন্তু প্রায় 1,500 জন করোনা সংক্রমিত হয়েছিল, তার আগের দিনও 1,500 জন সংক্রমিত হয়েছে। এই মুহূর্তে পুরো অস্ট্রেলিয়াতে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা প্রায় 30,000-এর কাছাকাছি অ্যাক্টিভ রোগী এই মুহূর্তে আছে। আপনাদের জানিয়ে দিই যে কিছুদিন আগে সিডনি, নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী সিডনি সবচেয়ে খারাপ অবস্থায় ছিল। এখানে মৃতের সংখ্যাও বেড়েছে। তবে গত কিছুদিন আগে এখানে লকডাউন তুলে নেওয়া হয়েছে। এখানে সিডনির যে ভ্যাকসিন গ্রহণ কার্যক্রম এটি গতি পেয়েছিল বলে এবং 2টো ভ্যাকসিন নিয়েছে এরকম মানুষের সংখ্যা প্রায় 85% উপরে চলে যাওয়ায় এখানে কিন্তু জনজীবন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, লকডাউন এই মুহূর্তে নেই এবং প্রচুর মানুষ কিন্তু এখন বাসার বাইরে। তবে এই প্রচুর মানুষ সেই আগের জীবনের মতো না যে 2 বছর আগের অস্ট্রেলিয়া যেমন ছিল, কারণ সাধারণত সামারের আগে এই অস্ট্রেলিয়াতে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে সামার ধরা হয়। এই সময়টায় কিন্তু প্রচুর পরিমাণে বিদেশি বাংলা ঘুরতে আসে অস্ট্রেলিয়াতে, এমনকি বাংলাদেশ থেকে অনেক পরিবার কিন্তু এই সময় অস্ট্রেলিয়াতে আসে। সেটি এবছর সম্ভব হচ্ছে না। এই নভেম্বরের 1 তারিখ থেকে সিডনি থেকে আন্তর্জাতিক ফ্লাইটে করে পৃথিবীর বিভিন্ন দেশে সরকারি অনুমতি ছাড়াই যেতে পারবে অস্ট্রেলিয়ার নাগরিকরা এবং এখানে যারা পার্মানেন্ট রেসিডেন্ট আছে তারা। তবে শুধুমাত্র এটি শুরু হচ্ছে নিউ সাউথ ওয়েলসে, সেই পথে কিন্তু এগুচ্ছে ভিক্টোরিয়া অঙ্গরাজ্য, যেখানে মেলবোর্ন অবস্থিত আপনারা জানেন। তো মেলবোর্নের লকডাউনের তুলে নেওয়া হয়েছে, সেখানে 1,500 জন প্রতিদিন করোনা সংক্রমিত হচ্ছে। তার মধ্যেও কিন্তু রেস্ট্রিকশন অনেকটাই তুলে নেওয়া হয়েছে এবং কিছুদিন পর সেখানেও আন্তর্জাতিক যাত্রী যাতায়াত করার যেই পদ্ধতি বা যে প্ল্যানটা তারা করেছে সরকার, সেটিকে অনেকে রিস্কি বলছে। কারণ হচ্ছে যে করোনা পরিস্থিতি কিন্তু পুরোপুরি কমিয়ে আনা যায়নি, করোনা সংক্রমণ কিন্তু একদমই কমিয়ে আনা যায়নি। সেখানে এর মধ্যে এই ধরনের রিস্কি ডিসিশন নিচ্ছে অনেকে। সরকার বলছে যে আগামী বছরের শুরুতে যে জাতীয় নির্বাচন হবে সেটির একটি প্রভাব কিন্তু পড়েছে, যে সরকার তড়িঘড়ি করে এই ধরনের ডিসিশন নিচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার বেশিরভাগ মানুষ ক্রিসমাস পালন করে অনেক ভালোভাবে। ডিসেম্বর মাসটা প্রায় পুরোটাই ক্রিসমাসের একটি আমেজ থাকে, জানুয়ারির শুরুর দিকেও থাকে। এই কারণে আন্তর্জাতিক বর্ডার খুলে দেওয়ার একটি চিন্তা ভাবনা করে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অনেকগুলো বন্ধ থাকে, ফ্যাক্টরিগুলো বন্ধ থাকে, যেন মানুষ নিজে যার যার দেশে যেতে পারে, ঘুরতে যেতে পারে, পৃথিবীর বিভিন্ন দেশে যেতে পারে, অথবা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অস্ট্রেলিয়াতে আসতে পারে। অনেকেই বিশেষজ্ঞরা দাবি করছে যে আসলে এই যে ডিসিশন নিয়েছে যে আন্তর্জাতিক বর্ডার খুলে দেওয়া হবে খুব দ্রুতই, সেটি মূলত
সামনে নির্বাচনকে সামনে রেখে যে সরকারের জনপ্রিয়তা ধরে রাখার জন্য একটি ব্যাপার। তো বাংলাদেশিরা কিন্তু চাইলে এই মুহূর্তে খুব বেশি দেশে যেতে পারছে না ফ্লাইট স্বল্পতার কারণে, এবং অবশ্যই টিকিটের দাম অনেক বেশি, এবং আগামী বছরের শুরুর আগে অস্ট্রেলিয়া বাংলাদেশি স্টুডেন্ট আসার সম্ভাবনাও মোটামুটি নেই বললেই চলে। এ ছিল অস্ট্রেলিয়া থেকে আমার করোনা পরিস্থিতির সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে ইমার কাছে। ধন্যবাদ। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী SM আমিনুল রুবেল। এত সমালোচনার ঝড়ের কবলে পড়েও মুনাফার তুঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বছরের তৃতীয় প্রান্তিকে এই কোম্পানির মুনাফা হয়েছে $900 কোটি। বিভিন্ন কারণে বিশেষ ব্যবহারকারীদের কাছে বিজ্ঞাপন কমলেও খুব একটা নেতিবাচক প্রভাব পড়েনি আয়ে। নানা সমালোচনার পরও মুনাফার তুঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই 3 মাসে $900 কোটি মুনাফা করেছে। গত বছর একই সময়ে ফেসবুকের মুনাফা ছিল $780 কোটি। অ্যাপলের iOS 14 অপারেটিং সিস্টেম নতুন প্রাইভেসি আপডেটের কারণে বিজ্ঞাপনও পৌঁছাতে পারছে না ফেসবুক অনেক ব্যবহারকারীর কাছে। ফেসবুকের বিরুদ্ধে সম্প্রতি বেশ কয়েকটি গুরুতর অভিযোগ তুলে আলোড়ন সৃষ্টি করেন মাধ্যমটির সাবেক প্রোডাক্ট ম্যানেজার ফ্রান্সেস হাউগেন। বিভক্তি সৃষ্টি, শিশুদের ক্ষতি করা, নিরাপত্তার চেয়ে মুনাফার দিকে বেশি ঝোঁক, গণতন্ত্র দুর্বল করা সহ ফেসবুকের বিরুদ্ধে হাউগেনের অন্যান্য অভিযোগ নিয়ে বিশ্বব্যাপী চলছে আলোচনা সমালোচনা। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন নথিতে দেখা যায় বিদ্বেষমূলক বক্তব্য ও যুক্তরাষ্ট্রের বাইরে মানব পাচার প্রচার সংবলিত কন্টেন্ট সরাতে বারবারই ব্যর্থ হয় ফেসবুক। এমন প্রেক্ষিতে বিবিসির মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, ফেসবুক 3 মাসে $900 কোটি মুনাফা করেছে। ফেসবুকের বিরুদ্ধে আনা সাম্প্রতিক অভিযোগ সম্পর্কে প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ সোমবার বিনিয়োগকারীদের বলেন, প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করতে সমন্বিত প্রচেষ্টা চালানো হচ্ছে। ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, 30 সেপ্টেম্বর পর্যন্ত গত 12 মাসে মাধ্যমটির মাসিক ব্যবহারকারীর হার 6% বেড়েছে। মাসিক ভিত্তিতে 291 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করছেন। অবশ্য গত কয়েক মাসে ফেসবুকের আয় অনেক বাড়লেও অ্যাপলের গোপনীয়তা নীতির কারণে রাজস্ব আয় কিছুটা কমেছে। ফেসবুকের প্রধান আর্থিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা ডেভিড ওয়েহনার জানান, হার্ডওয়্যার ডিভিশন ফেসবুক রিয়েলিটি ল্যাবের জন্য $1000 কোটি বিনিয়োগ করবে তারা। বিজ্ঞাপন বিক্রি থেকে তৃতীয় প্রান্তিকে কোম্পানির আয় হয়েছে $2900 কোটি। গেল বছর একই সময় হয়েছিল $2100 কোটি। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। ছায়াপথের বাইরে এই প্রথম কোনো গ্রহের আলামত দেখতে পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এর আগে সূর্যের মতো বিভিন্ন নক্ষত্র ঘিরে ঘুরতে থাকা প্রায় 5000 গ্রহের সন্ধান মিললেও সেগুলোর সবই ছিল ছায়াপথের ভেতরে। তবে এবারই প্রথম ছায়াপথের বাইরে কোনো গ্রহের লক্ষণ শনাক্ত করায় বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত বিজ্ঞানীরা। সূর্যের চারিদিকে যেমন হাজারো গ্রহ ঘুরতে থাকে, তেমনি বিভিন্ন নক্ষত্র ঘিরে ঘুরতে থাকা প্রায় 5000 গ্রহ এর আগে শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। যদিও সেগুলোর প্রায় সবই মিল্কি ওয়ে বা ছায়াপথে দেখা গেছে, তবে এবারই প্রথম ছায়াপথের বাইরে কোনো গ্রহের লক্ষণ শনাক্ত করা হলো। মেসিয়ের 51 গ্যালাক্সিতে থাকা সম্ভাব্য শনি গ্রহের সমান এই গ্রহটিকে আবিষ্কার করেছে নাসার চান্দ্রা এক্স-রে টেলিস্কোপ। ছায়াপথ থেকে এটির দূরত্ব প্রায় 2,80,00,000 আলোকবর্ষ বলে জানা গেছে। মেসিয়ার 51 নক্ষত্রপুঞ্জিকে এর ঘূর্ণায়মান আকৃতির জন্য ওয়ার্লপুল বা ঘূর্ণি ছায়াপথ বলেও অভিহিত করা হয়। বিজ্ঞানীরা জানান যে পদ্ধতিতে নতুন গ্রহ শনাক্তের বিষয়ে ধারণা করা হচ্ছে, সেই একই পদ্ধতি ব্যবহার করে এর আগেও হাজার হাজার গ্রহ শনাক্ত করা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের পাওয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে সম্ভাব্য এই গ্রহটির আকার হবে শনি গ্রহের মতোই। যে নিউট্রন স্টার বা ব্ল্যাক হোল ঘিরে এটি ঘুরছে, সেটির সঙ্গে গ্রহটির দূরত্ব সূর্য থেকে শনির দূরত্বের প্রায় দ্বিগুণ বলেও জানান বিজ্ঞানীরা। তবে এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে আরো তথ্য উপাত্ত প্রয়োজন বলে জানান গবেষকরা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। দাড়ি গোঁফ প্রদর্শনের মজাদার এক প্রতিযোগিতা হয়ে গেল জার্মানিতে। প্রতিযোগিতায় অংশ নেন 100 জন প্রতিযোগী, যেখানে মজার সব কাণ্ড করে নিজেদের লম্বা ও ব্যতিক্রমী দাড়ি তুলে ধরেন প্রতিযোগীরা। কোনোটা পিরামিড, কোনোটা মহিষের শিং। এই আকৃতি দেওয়া হয়েছে মানুষের গোঁফদাড়ি দিয়ে। অভিনব এমন একটি প্রতিযোগিতা হয়ে গেল জার্মানিতে, যেখানে হেঁটে হেঁটে নিজেদের গোঁফদাড়ি প্রদর্শন করেন প্রতিযোগীরা। 110 জন প্রতিযোগী অংশ নেন মজাদার এই প্রতিযোগিতায়।
তারা হেয়ার ড্রায়ার দিয়ে বিভিন্ন আকৃতি দেন দাড়িতে। সম্প্রতি জার্মান বিয়ার্ড চ্যাম্পিয়নশিপ ও দ্য বিয়ার্ড অলিম্পিক্স শিরোনামে দুটি আলাদা প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে মজার সব কাণ্ড করে নিজেদের লম্বা ও ব্যতিক্রমী দাড়ি তুলে ধরেন প্রতিযোগীরা। প্রথম পুরস্কার পান রাল্ফ সোলস। আমি 7 বছর ধরে দাঁড়িয়ে রাখছি, যে কোনো বিয়ার্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করি। এত বছর প্রথম হয়েছি, সত্যি অসাধারণ অনুভূতি। প্রতিযোগিতার জন্য আমার দাড়ি খুবই ভালো, সহজেই যে কোনো আকৃতি দেওয়া যায়। দুটি আলাদা প্রতিযোগিতা হলেও জার্মান বিয়ার্ড চ্যাম্পিয়নশিপে শুধুমাত্র জার্মানির নাগরিকরা অংশগ্রহণ করেন, আর দ্য বিয়ার্ড অলিম্পিক্স চ্যাম্পিয়নশিপ সারা বিশ্বের মানুষের জন্য উন্মুক্ত ছিল। তবে শুধুমাত্র বিয়ার্ড ক্লাবের সদস্যরাই অংশ নিতে পারেন এই প্রতিযোগিতায়। জিনিয়া শেখ, সময় সংবাদ। নওগাঁর হাটগুলোতে উঠতে শুরু করেছে আমন ধান। সপ্তাহ ব্যবধানে সব ধরনের ধানের দাম মণপ্রতি 60 থেকে 70 টাকা বেড়েছে। ধান বেচাকেনার খবর জানাতে নওগাঁর মহাদেবপুর হাটে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, বিক্রির জন্য ধান নিয়ে আসছেন এসব হাটে, এবং সপ্তাহের ব্যবধানে কিন্তু এসব হাটে আমরা ধানের যে সরবরাহ তা বেশ এখানে বেড়েছে বলা যায়। গেল সপ্তাহের থেকে নতুন ধানের কিছু সরবরাহ আমরা লক্ষ্য করছিলাম, বিশেষ করে আমনের আগাম কিছু জাত রয়েছে, যে জাতগুলো কিন্তু এই ইতিমধ্যে কেটে তুলে হাটে নিয়ে আসছেন চাষিরা। তবে এখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা দরের জায়গাটা বেড়েছে, প্রতি মনে কিন্তু 60 থেকে 70 টাকা। নতুন জাতের যেসব ধান, এই ধানগুলোর একটা চাহিদা তৈরি হয়েছে এবং ব্যাপারীরা বেশ উৎসাহের সাথেই ধানগুলো কিনছেন। এবং এই আগামী হয়তো 15-20 দিনের মধ্যে কিন্তু আমনের যে পাকা ধানের যে সার্বিক ফলন তা কিন্তু ঘরে উঠবে এবং এই ধানগুলো কিন্তু আরো হাটগুলোতে আরো বাড়বে, এমন কথা বলছে ব্যবসায়ীরা। তবে আজকের বাজারে যেটি আমরা লক্ষ্য করছিলাম, বিশেষ করে নতুন জাতের যেসব জিরা, নাজির, এই জাতীয় ধানগুলো বিক্রি হচ্ছে 900 টাকা মনে। বিগত হাটগুলোতে এই ধান বিক্রি হচ্ছিল 850 বা 840 টাকা সর্বোচ্চ দরে। তো এই সময় একটু ধানের ঊর্ধ্বগতি কিন্তু চাষিদের বেশ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তারা বেশ খুশি, কারণ প্রথম পর্যায়ে ধানের একটা চড়া দাম কৃষকদের বেশ উজ্জীবিত করে এবং বিগত মৌসুমগুলোর চেয়ে কিন্তু এবছর প্রথম দিকেই ভালো একটি দাম চাষিদের ক্ষেত্রে বেশ আশা জাগিয়েছে। এবং কৃষকরা বলছেন যে একটা টেকসই বাজার না থাকলে তারা কিন্তু আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েন, এবং বরাবরই যে বিষয়টি তারা বলেন যে অধিক সরবরাহ হলে ধানের দর কিন্তু নিয়ন্ত্রণ করার কারণে কাঙ্ক্ষিত দর তারা পান না। এরকম একটি জায়গায় তারা এই ভোর সকালে হাটগুলোতে ধান নিয়ে আসেন এবং বেচা কিনে একটা জমজমাট কারবার চললেও বিগত মৌসুমগুলো থেকে কিন্তু এখন আস্তে আস্তে সরবরাহ বাড়ছে এবং চাষিরা বলছেন যে ধানের যে পরিমাণ খরচ হয় এবং সেই খরচের তুলনায় কাঙ্ক্ষিত দরটা কিন্তু তারা না পান না, ফলে ব্যবসায়ীদের পকেটেই বেশিরভাগ এই মুনাফাটা চলে যাওয়ার একটা সুযোগ থাকে। এবং এই হাটগুলোতে কিন্তু একটা সকালে জমজমাট কারবার হলো সরকারের নজরদারির যেসব দপ্তর রয়েছে, এই দপ্তরের কিন্তু কোনো কর্মকর্তাদের কিন্তু এখানে দেখা যায় না। বরাবরই এই ক্ষেত্রে কিন্তু অধিক সরবরাহ ধান যখন হয়ে থাকে তখন দেখা যায় যে বেশিরভাগ ব্যবসায়ীরা তাদের ইচ্ছে মতো একটা দর হাঁকিয়ে এই ধানগুলো তারা তাদের মিলগুলোতে নিয়ে যান। তবে এবছর আসার কথা জাগিয়েছে যে প্রথম পর্যায়ে একটা ভালো দর, বিশেষ করে গোল্ডেন আতব, চিকুন সরু স্বর্ণা এবং এছাড়া আপনার রয়েছে চিনি আতব জাতের যেসব ধান রয়েছে, এই ধানগুলোর বাজার কিন্তু এখন 1350 থেকে 1400 টাকা পর্যন্ত কেনা বেচা চলছে। তো প্রত্যাশিত দরের জায়গাটা কিন্তু চাষিদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে বিগত দিনগুলোর চেয়ে কিন্তু এবছর কিছুটা দরের জায়গাটা আগের চেয়ে একটু বেশি হয়েছে এবং এই বাড়তি দরের জায়গাটা তাদেরকে কিন্তু অনেকটা উজ্জীবিত করেছে। এবং গত কয়েক বছরের তুলনায় কিন্তু গত বছরের মৌসুমের প্রথম থেকে দরের জায়গাটা অনেকটাই ঊর্ধ্বগতি থাকার কারণে কিন্তু চাষিরা কিছুটা লাভের মুখ দেখছেন, এমন কথা কিন্তু চাষিদের মুখ থেকে আমরা পাচ্ছিলাম। জেলা কৃষি বিভাগ বলছে যে চলতি মৌসুমে কিন্তু আমনের 1,90,000 হেক্টর জমিতে আবাদ হয়েছে, যেখান থেকে প্রায় 8 লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠবে। এবং এর মধ্যে কিন্তু আগাম জাতের বেশ কিছু ধান রয়েছে, এই জাতীয় ধানগুলো কিন্তু তাদের দিক থেকে ইতিমধ্যে তোলা শুরু হয়েছে এবং এই ধানেরই একটা ভালো ফলনের স্বপ্ন দেখছে। এবং এবছর কিন্তু প্রাকৃতিক বালাইয়ের জায়গাটা অনেকটাই কম, ফলে কিন্তু তারা আশা করছে যে এই মৌসুমের প্রথম ভাগে একটা ভালো ফলন কৃষকের ঘরে তুলে দিতে তারা সক্ষম হবে। তো আমরা আজকের বাজার ব্যবস্থা সম্পর্কে স্থানীয় একজন ব্যবসায়ীর কাছ থেকে একটু জানবো কি দরে কিনা বেচা হচ্ছে এবং সরবরাহটা কেমন। নতুন ধান সরবরাহটা এখনো আসেনি, অ্যাভেলেবল হয়নি, কিছু ধান উঠছে, সেটা 900 টাকা বাজার চলছে বর্তমান। আর এটা
আরো 4-5 দিন লাগবে অ্যাভেলেবল হতে, বা 1 সপ্তাহ পরে অ্যাভেলেবল হবে। সেটা আপনার বাজারটা 1000 টাকা মানে গৃহস্থ থাকলে গৃহস্থ লাভবান হবে, ভালো ফলন ভালো হবে আশা করা যায়। আজকের কিনা বেচা পুরাতনটা আমরা কিনেছি 1300, আর চিনিগুড়ার কথা তো বলা যাবে না, চিনিগুড়া 1700 1750 এরকম। আর নতুন ধানটা 1000 টাকা 900 টাকা কিনা বেচা হচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। বলছিলেন স্থানীয় এখানকার একজন ব্যবসায়ী। তবে সরবরাহ আশা করছে আগামী সপ্তাহের মধ্যে কিন্তু আমনের যেসব ধান রয়েছে ইতিমধ্যে এই ধানগুলো কিন্তু আস্তে আস্তে সরবরাহের বৃদ্ধি ঘটবে এবং জমজমাট একটা কারবার কিন্তু এই জেলায় আবারও চাঙ্গা হয়ে উঠবে এমন প্রত্যাশা নিয়ে কিন্তু ব্যবসায়ীরা এসব হাটগুলোতে তারা ইতিমধ্যে কেনা বেচার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই জেলায় কিন্তু ছোট বড় প্রায় 1100 মিল রয়েছে এবং এই মিল পর্যায়ে কিন্তু ব্যবসায়ীরা ধান সংগ্রহ করে পরবর্তীতে কিন্তু চাল ক্রাশিং করার পর তারা সরবরাহ করে থাকেন। জেলায় কিন্তু এখন পর্যন্ত ধান চাল কেন্দ্রিক যেসব শিল্প প্রতিষ্ঠান রয়েছে ব্যবসায়ীরা এই কারবারকে ঘিরে কিন্তু বড় একটি স্বপ্ন তারা লালন করে থাকেন এবং বিগত মৌসুমের যেসব ধান ছিল এই ধানগুলো কিন্তু বেশিরভাগই তারা ইতিমধ্যে বিক্রি করেছে। নতুন করে ধান কেনার মধ্য দিয়ে কিন্তু তাদের যে আপৎকালীন যে মজুদ প্রক্রিয়া এটা নিশ্চিত করার জন্য কিন্তু হাটগুলোতে এখন ভিড় করছেন ব্যবসায়ীরা। তবে সার্বিক চিত্র বলছে যে ধানের সরবরাহ যত বাড়ছে তত কিন্তু চাষিদের ক্ষেত্রে কিছুটা উৎসাহ বাড়ছে, কারণ প্রথম পর্যায়ে একটা ভালো দর তাদেরকে অনেকটা চাঙ্গা ভাব আমরা লক্ষ্য করছিলাম। তো ইমা, এই ছিল নওগাঁর মহাদেবপুরের ধান কেনা বেচার খবর আমার কাছে। নওগাঁ থেকে আমন ধান কেনাবেচার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি। দেশের প্রত্যন্ত অঞ্চলে অভাব অনটনে বেড়ে ওঠা কিন্তু প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করে দীর্ঘমেয়াদের সাঁতার প্রশিক্ষণ শুরু করেছে দিনাজপুর বিকেএসপি। করোনার কারণে দীর্ঘ 18 মাস পর খুলে দেওয়া হয়েছে বিকেএসপি। স্বাস্থ্যবিধি মেনেই চলছে বয়সভিত্তিক সাঁতার প্রশিক্ষণ। এখানে প্রশিক্ষণ শেষে ঢাকা বিকেএসপির মাধ্যমে সাঁতারুদের জন্য ব্যবস্থা করা হবে হাই পারফরমেন্স প্রশিক্ষণের। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। সুইমিং পুলে দাপিয়ে বেড়াচ্ছে শ্রমিক শান্তরা। বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদে সাঁতারুদের স্বপ্ন পূরণে বিকেএসপি দিনাজপুর হাতে নিয়েছে দীর্ঘমেয়াদী সাঁতার প্রশিক্ষণ। উন্নত অবকাঠামো, সুন্দর পরিবেশের সঙ্গে রয়েছে সঠিক গাইডলাইন। বয়সভিত্তিক জাতীয় সাঁতার প্রতিযোগিতাকে সামনে রেখে চলছে কঠোর অনুশীলন। এখানে বেসিক ও অ্যাডভান্স ট্রেনিং এর উপরে জোর দেওয়া হচ্ছে। ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি সুইমিং পুলে শেখানো হচ্ছে সাঁতারের নানা কৌশল। ক্ষুদে সাঁতারুদের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনা। আমরা করোনার সময় প্র্যাকটিসই করতে পারি নাই বাসায়, আমরা আশা করি এখানে এসে অনেক ভালো প্র্যাকটিস করব। পিছায় পড়ছি, আমরা আশা করি এখানে প্র্যাকটিস করে খুব শীঘ্রই উন্নতি করতে পারবো। স্যারেরা আমাদের অনেক শ্রম দিচ্ছে। আমরা আশা করি যে ভবিষ্যতে সামনে আরও ভালো করব, ন্যাশনাল পর্যায়ে প্র্যাকটিস করব, ন্যাশনাল পর্যায়ে ভালো কিছু করার চেষ্টা করব। করোনার কারণে অনুশীলনের সুযোগ ছিল না, তাই অনেকেই হারিয়েছেন ফিটনেস। এ কারণে প্রাথমিক পর্যায় থেকেই শুরু হয়েছে প্রশিক্ষণ। বেসিক এবং ফিটনেসের উপরেই বেশি জোর দিচ্ছি। সামনে আমাদের ন্যাশনাল কম্পিটিশন আছে এবং কিছু ছাত্রদেরকে আমরা সেই কম্পিটিশনের জন্য প্রশিক্ষণ প্রদান করছি। এখানে প্রশিক্ষণ শেষে ঢাকা বিকেএসপির মাধ্যমে সাঁতারুদের জন্য ব্যবস্থা করা হবে হাই পারফরমেন্স ট্রেনিং এর। ভালো প্রশিক্ষণার্থীদের ঢাকা বিকেএসপিতে প্রেরণ করে পরবর্তীতে তাদের আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর জন্য হাই পারফরমেন্স ট্রেনিং এর মাধ্যমে তাদের ট্রেনিং প্রদান করা হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা চতুর্থ শ্রেণী থেকে 10ম শ্রেণীর 39 জন শিক্ষার্থী দিনাজপুর বিকেএসপিতে সাঁতার প্রশিক্ষণ নিচ্ছে। সময় সংবাদ, দিনাজপুর। আরব আমিরাতের রাজধানী দুবাই শহরের দুটি অংশ, এক পাশে কংক্রিটের আধুনিক দুবাই তো অন্য পাশে ওল্ড দুবাই বা মেইনল্যান্ড। স্থানীয় মানুষের কাছে যা পরিচিত বার দুবাই নামে, যার পুরো এলাকা জুড়ে রয়েছে 70 দশকের দুবাইয়ের চালচিত্র। রয়েছে মিউজিয়াম, বাদশাদের বাড়ি থেকে শুরু করে আরও নানা ধরনের স্থাপনা। প্রযুক্তি এবং আধুনিকতায় জাতি হিসেবে আমিরাতিরা দুনিয়াকে ছাড়িয়ে গেলেও বার এখনও আটকে আছে 50 বছর আগেই। বার দুবাই ঘুরে খলিলুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছে নিয়ন মুহাইমিন। সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল এবং সর্ববৃহৎ শহর দুবাই। একই সঙ্গে আমিরাতের রাজধানীও এই শহরটি। পারস্য উপসাগরের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত এই শহরটি এখন পুরো বিশ্ব বাণিজ্যের উপকেন্দ্র হিসেবেই বেশি পরিচিত। শুরুতে এত জাঁকজমক না থাকলেও শুধুমাত্র তেল সম্পদ কাজে লাগিয়ে আজ তারা পৃথিবীর অগ্রগণ্য উন্নত জাতিরাষ্ট্রের একটি। 2008 সালের হিসেবে দেশটির অর্থনীতির 2.1% ছিল এই তেল।
তবে গোড়ার গল্পটা এমন ছিল না দুবাইয়ের। নুনাপানির লেক দুবাই ক্রিকের পশ্চিম পাশে গড়ে ওঠে শহরটি। 1800 শতাব্দীর গোড়ার দিকে বনি ইয়াজজাতের 700 থেকে 800 জন জেলে মিলে গড়ে তোলেন এই শহর। আবুধাবির শেখ তাহনুন বিন শাকবুতের অধীনস্থ ছিলেন তারা। মূলত মাছ ধরা, নৌকা বানানোই ছিল জীবন জীবিকা চালানোর জন্য তাদের একমাত্র পেশা। তবে সময়ের পরিক্রমায় ক্রিকের পূর্ব পাশে একসময় গড়ে ওঠে নতুন দুবাই, কিন্তু এখানকার প্রশাসন কখনোই ভুলে যাননি তাদের ঐতিহ্যকে। তাই তো এরকম নয়নাভিরাম সৌন্দর্যের বার দুবাইকে তারা রেখেছেন সাজিয়ে গুছিয়ে। প্রবেশ পথেই চোখে পড়বে পুরানো স্থাপত্য শৈলীর সুচারু নিদর্শন। নিরেট পাথর এবং কংক্রিটে তৈরি ছোট ছোট বাড়িগুলো দৃষ্টি কাড়বে যে কোনো পর্যটকের। সেখানে এখনও রয়ে গেছে আরবীয় শেখদের বাড়িগুলো, তবে সেগুলো এখন এক একটি বড় জাদুঘর। কোভিডের কারণে এখন বন্ধ থাকলেও খুব শীঘ্রই সেগুলো আবার খুলে দেয়া হবে জনসাধারণের জন্য। ক্রিকের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে সবগুলো স্থাপনা। সেখানে বসানো আছে নানা রকম বেঞ্চি, যাতে হাঁটতে হাঁটতে ক্লান্ত পথিক নিতে পারেন বিশ্রাম। আধুনিকতার কিছু ছোঁয়া লেগেছে সেখানেও। পর্যটকদের সুবিধার্থে দেয়া হয়েছে কিছু রেস্টুরেন্ট, তবে মানা হয়েছে হেরিটেজ রক্ষার সকল নিয়মকানুন। আছে বিভিন্ন আরবীয় পোশাক কেনার সুযোগও। বার দুবাই থেকে বেরিয়ে একটু এগিয়ে গেলেই বিখ্যাত বার দুবাই মিউজিয়াম, কিন্তু কোভিড কেড়ে নিয়েছে প্রবেশের সুযোগ। বাইরের কামানগুলো জানাচ্ছে তাদের অপারগতা। মিউজিয়ামের ঠিক উল্টা পাশে তাকালে মন ভরে যাবে যে কোনো পর্যটকের। বার দুবাই মসজিদ, বাইরের লোহার গেট আর স্থাপত্য শৈলী হৃদয় জুড়াবে সবার। তবে এর পাশের স্থাপনাটি জানান দিচ্ছে ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মানবতা এবং ধর্মীয় সম্প্রীতিতেও এক উজ্জ্বল নিদর্শন হতে পারে বার দুবাই। মসজিদের পাশেই দেয়াল ঘেঁষে অবস্থিত বার দুবাইয়ের একমাত্র মন্দিরটি। সনাতন ধর্মাবলম্বী এবং ভারতীয়রা এখানে সংখ্যাগুরু হওয়ায় মন্দিরটিকে ঘিরে গড়ে উঠেছে পুরানো একটি বাজার। পূজার সরঞ্জাম থেকে যেখানে পাওয়া যায় নিত্যদিনের সমস্ত সামগ্রী। 1800 শতাব্দীর গোড়ার দিকে বনিয়াদ সম্প্রদায়ের হাত ধরে যে শহরের জন্ম হয়েছিল, কালের মহাপরিক্রমায় আজ তা পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসায়িক কেন্দ্র। অর্থ এবং প্রাকৃতিক সম্পদে বলিয়ান হবার পরও তারা ভুলে যায়নি তাদের ঐতিহ্যকে। তাই তো পুরো বার দুবাই জুড়ে নিজেদের হেরিটেজকে রক্ষার এই প্রাণান্তকর চেষ্টা তাদের মাঝে। ইমাম মুহাইমিন, সময় সংবাদ, বার দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ছাত্র না হয়েও কারমাইকেল কলেজ ছাত্রলীগের পদ পায়। রংপুরের সহিংসতার ঘটনায় গ্রেফতার সৈকত মণ্ডল, সদুত্তর নেই নেতাদের কাছে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল থেকে রোগী নিখোঁজ। এমডি পরীক্ষার কেস স্টাডির জন্য নিয়ে যাওয়ার পর হদিস নেই, শাহবাগ থানায় জিডি। সহজ হলো সৌদি আরবে প্রবাসীদের কর্মস্থল পরিবর্তনের সুযোগ। নতুন আইনে উঠে গেল চাকরি বদলাতে 1 বছরের বাধ্যবাধকতা। খুশি প্রবাসীরা। এবং সুপার 12-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বিকালে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ইনজুরিতে শেষ সাইফুদ্দিনের বিশ্বকাপ মিশন, দলে জায়গা পেলেন রুবেল। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।